আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম। হোপফুলি সবাই ভালো আছেন। আসসালামু আলাইকুম ভাইয়া, মারিয়া আপু, স্বর্ণা আপু, ইশরাত জাহান, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন সবাই? কি অবস্থা সবার বলেন তো? কেমন যাচ্ছে দিনকাল? এ আল্লাহ, মৃত্যু ভাই আবার বস বানাই দিছে। আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনাদের সবার কি অবস্থা, কেমন আছেন? পড়াশোনা কেমন চলছে? ওয়ালাইকুম আসসালাম। ভাই কি সিক নাকি? না সিক না, একটু সর্দি সর্দি লাগছে আর কি। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের সবার কি অবস্থা? আমার কি নেট প্রবলেম কোনো কারণে এখানে কেন জানি আটকায় যাচ্ছে? আচ্ছা, নেট আর সাউন্ড কি ক্লিয়ার? একটু আমাকে কমেন্ট করেন তো, নেট সাউন্ড ওকে কিনা। নেট আর সাউন্ড ওকে কিনা একটু কমেন্ট করেন। ওকে, ক্লিয়ার। তাহলে চলেন আমরা শুরু করি। আজকের আমরা দুইটা টপিক আলোচনা করব। প্রতিদিন দুইটা দুইটা টপিক, একটু কষ্ট হয়ে যায় কিন্তু করতে হয়, কিছু করার নাই, যেহেতু আমাদের শেষ করতে হবে। তবে প্যারা হবে না আশা করা যায়। দুইটার মধ্যে একটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং সমস্যার জায়গা আমাদের সমাস। তবে আজকের পরে ইনশাল্লাহ এটা নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না তেমন বেশি। আর একটা হচ্ছে বাক্য। বাক্য আমাদের বিসিএস বাক্য থেকে প্রশ্ন হয় মাঝে মাঝেই। আর বাক্যর ক্ষেত্রে অনেক সময় বাক্য শুদ্ধিকরণ, যে প্রয়োগ অপপ্রয়োগ জায়গাটা আছে, ওই জায়গাটা মিলেও বাক্যটা থেকে প্রশ্ন হয়। তো এই দুইটা হচ্ছে আমাদের আজকের জায়গা। তার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যদি আমি বলি তাহলে হচ্ছে সমাস, যেখান থেকে একদম নেভার মিসিং টপিক বলা চলে, এবং এখান থেকে প্রশ্ন মিস হবেই না বলা চলে। আর বাক্য মোটামুটি ভালোই ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন এক বছরে যদি না হয় তাহলে আরেক বছর অবশ্যই হয়। তবে বাক্য থেকে প্রশ্ন সাধারণত বিসিএস এর ফেভারিট দুইটা জায়গা হচ্ছে আজকের দুইটা জায়গা। তো আজকের দুইটা জায়গার মধ্যে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে সমাস। চলেন আমরা প্রথমে একটু সমাস নিয়ে আলোচনা করি। একটা বড় টপিক যেহেতু, এই জন্য সমাসটা আগে করি। সো সমাস, সমাস বেসিক্যালি কি? আজকে আমরা এত বইয়ের কোনো পড়া নাই আমাদের, আমার ক্লাসগুলো এরকমই, আপনারা জানেন যে ওই বইয়ের অত সংজ্ঞা টঙ্গার আমাদের দরকার নেই। আমাদের দরকার হচ্ছে ডিটেকশন, পরীক্ষায় আসলে যেন আমরা ডিরেক্ট দেখে বলতে পারি। সো এই প্রসিডিউরই আজকে আমরা সমাস পড়বো। সমাস শব্দের অর্থ সংক্ষেপণ, এটা আমরা সবাই জানি। সমাস শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপণ, অর্থাৎ কোনো একটা
মানে বাক্য, বড় একটা বাক্য না লিখে ওইটাকে এক কথায় প্রকাশ করে যদি আমরা কোনো কিছু লিখি তাহলে সেটাকে সাধারণত সমাস বলা হয়। আর এই সমাসটা সাধারণত সংস্কৃত ভাষার নিয়ম অনুযায়ী হয়, ঠিক আছে। অনেক সময় প্রশ্ন আসে সমাসের রীতি কোন রীতিকে কোন ভাষাকে অনুসরণ করে, সংস্কৃত। তো এই সংক্ষেপণ কিভাবে, যেমন আমি কোনো কারণে বললাম যে আমার বান্ধবীকে আমি পুকুর থেকে নীল যে পদ্ম সেই পদ্ম নিয়ে এসে দিলাম, এটা না বলে আমি সহজেই বলতে পারি কি আমার বান্ধবীকে একটা নীল পদ্ম দিলাম। তো এই যে নীল যে পদ্ম না লিখে নীল যে পদ্ম না লিখে আমি লিখলাম হচ্ছে নীল পদ্ম, নীল পদ্ম। এই যে ছোট করে ফেললাম, সংক্ষেপ করে ফেললাম, এটাই হচ্ছে সমাস। সাধারণত এইভাবেই হচ্ছে সমাস জিনিসগুলোকে সংক্ষেপ করে। এখন আসি, এই যে পুরা লেখাটা আমি লিখলাম, এই লেখাটা লেখার পিছনে একটা উদ্দেশ্য আছে, কারণ এখান থেকে আমাদের কিছু জিনিস চিনতে হবে। কি জিনিস? এই যে পুরা লেখাটা যে বাক্যটা আছে নীল যে পদ্ম, এই পুরো বাক্যটাকে বলা হয় হচ্ছে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য বা সমাস বাক্য, ব্যাস বাক্য। আর এই ব্যাস বাক্য করার পরে যে আমরা ছোট্ট জায়গাটুকু পাই বা জিনিসটুকু পাই, এটাকে বলা হয় হচ্ছে সমস্ত পদ, সমস্ত পদ। তার মানে আমরা ব্যাস বাক্যকে যখন সমাসে পরিণত করব তখন আমরা পাবো সমস্ত পদ, আর সমস্ত পদকে যখন আমরা ভাঙবো তখন আমরা পাবো ব্যাস বাক্য। সমাস মনে রাখার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের এই জিনিসগুলোর ব্যাস বাক্য জানা। যে সমাস নিষ্পন্ন যে শব্দগুলো আছে এগুলোর ব্যাস বাক্য আমাদেরকে জানতে হবে, এগুলো কষ্ট করে আমাদের একটু একটু করে পড়ে পড়ে মুখস্থ করতে হবে। যেমন নীল পদ্ম মানে আমি যেন জানি নীল নীল যে পদ্ম, এটা জানলেও আর পাশাপাশি হচ্ছে আমরা আরো শর্টকাট প্রসিডিউরও শিখবো কিভাবে সমাস ডিটেক্ট করা যায়। তবে এই জিনিসটা জেনে রাখা আমাদের জন্য ভালো। ওকে, নীলপদ্ম এখন আমি লিখলাম। এই নীলপদ্মের মধ্যে দুইটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে। আমরা সব সময় হচ্ছে ধরেন সমাসের পড়তে গিয়ে দ্বন্দ্ব সমাস নাকি দ্বিগু সমাস এগুলো পড়তে গিয়ে দেখি যে পূর্বপদ প্রধান, পরপদ প্রধান, এগুলো আমার মাথায় আসতো না। পূর্বপদ প্রধান মানে কি, প্রধান বলতে কি বুঝাইলো, পরপদ প্রধান কিভাবে এটা কি বুঝাইলো, এই জিনিসগুলোর কনফিউশন আজকে আমরা ক্লিয়ার করব। দেখেন, এই যে সমস্ত পদটার মধ্যে প্রথম যে অংশটুকু আছে নীল, দ্বিতীয় অংশটা পদ্ম, ঠিক আছে। এই নীল আর পদ্ম এই দুইটা শব্দ মিলে একটা শব্দ হয়েছে না, এরকম দুইটা শব্দের প্রথম পার্টটুকু আমাকে বলবো পূর্বপদ, পূর্বপদ, পরের টুকুকে আমরা বলবো হচ্ছে পরপদ, পরপদ। এখন প্রশ্ন আসে কোন পদ প্রধান, এইটা আমরা কিভাবে বুঝবো? তাই তো, যে আমাকে বলে কর্মধারয় সমাসের পরপদ প্রধান। আরে ভাই, পরপদ প্রধান কিভাবে আমি বুঝবো? আজকে একটা টেকনিক আমরা মনে রাখবো, প্রায় 80-85% ক্ষেত্রে এটা মিলবে, কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম থাকবেই, এটা স্বাভাবিক। একটা সমস্ত পদ দেখা মাত্রই আমরা সমাস নির্ণয় করে ফেলবো কোন পদ, কিন্তু তার জন্য আমাদের পূর্বপদ প্রধান নাকি পরপদ প্রধান এটা বুঝতে হবে। কিভাবে বুঝবো? একটা সমস্ত পদ দেখা মাত্রই যেই জিনিসটা আমাদের মনে আগে আসবে, যেই জিনিসটা আমাদের কল্পনায় আসবে, সেই পদটা হচ্ছে প্রধান পদ। কিভাবে? আমি কোনো কারণে বললাম নীলপদ্ম, নীলপদ্ম বলার সাথে সাথে আমি একটু চোখ বন্ধ করে চিন্তা করি কি আমাদের মনে আসে, পদ্মটা আসে না? আর এখানে পদ্মটা কি আগে আছে নাকি পরে আছে? পরে আছে, তার মানে পরপদ এখানে প্রধান নীলপদ্মের মধ্যে। আমি বললাম চৌরাস্তা, চৌরাস্তা বলার সাথে সাথে আমার কি মাথার মধ্যে আসতেছে, চৌ হচ্ছে প্রথম পদ পূর্বপদ, রাস্তা হচ্ছে পরপদ। একটা রাস্তার কথা চিন্তা আসে না মাথার মধ্যে? তার মানে রাস্তা হচ্ছে পরপদ এবং এই সমস্ত পদের মধ্যে পরপদ প্রধান। এগুলা দেখেই আমরা বলে দেবো কোনটা কোন সমাস, কিন্তু একটু লেট, আমরা ধাপে ধাপে যাই। আপাতত আমরা মানে প্রধান পদ কোনটা এটা মনে মনে ইয়া করবো। আমি কোনো কোনো বললাম যে সিংহাসন, সিংহাসন বলার সাথে সাথে মনে মনে একটা কি আসতেছে, একটা আসনের চিহ্ন আসতেছে না? তার মানে আসন, সিংহযোগ আসন, তার মানে এটাতেও পরপদ প্রধান। আমি কোনো কারণে বললাম মা বাবা, মা বাবা। এখন আমি মনে মনে চিন্তা করি মা বাবা বললে কাউকে অ্যাভয়েড করার কোনো ওয়ে আছে? মাও আমাদের মনে আসতেছে, বাবাও আমাদের মনে আসতেছে, তার মানে এই জায়গাটার মধ্যে আমাদের এই মা হচ্ছে পূর্বপদ আর বাবা হচ্ছে পরপদ। দুইটা পদই যেহেতু একসাথে আমাদের মনের মধ্যে আসতেছে, তার মানে আমাদের এখানে উভয় পদ প্রধান, মানে দুইটা পদই প্রধান, উভয় পদ প্রধান। আমি কোনো কারণে বললাম যে কোনো কারণে বললাম হচ্ছে মহারাজা, মহারাজা বা মহারাজ, কি আসতেছে মনে মধ্যে? মনে মনে রাজার কথা চিন্তা করতেছি, রাজা পরে আছে, তার মানে পরপদ প্রধান। আমি কোনো কারণে বললাম ভাই বোন, ভাই বোন, ভাই বোন লেখার সাথে সাথে কি মাথার মধ্যে আসতেছে বলেন তো? ভাই বোন লেখার সাথে সাথে ভাইও আসে বোনও আসে, তার মানে এখানে উভয় পদ প্রধান। আমি কোনো কারণে বললাম যে বউ ভাত, বউ ভাত। এখন বউ ভাত বলার সাথে সাথে কি বউ মনে আসতেছে নাকি ভাত মনে আসতেছে বলেন তো?
বউও মনে আসে না, ভাতও মনে আসে না, বরং বউ ভাত বলার সাথে সাথে আমার মনে হচ্ছে যে একটা অনুষ্ঠান, কোন একটা অনুষ্ঠান হচ্ছে। তার মানে যখন এরকম ভাবে দুইটা পদের একটা পূর্বপদ পরপদ একটাও প্রধান হবে না, বা একটাও মনে না আসে, অন্য ভিন্ন কোনো কিছু মনে আসবে, তখন এটা কোনো পদ প্রধান নয়, কোনো পদ প্রধান নয়। হাতে খড়ি বললাম, কি আসলো মনের মধ্যে? হাত আসলো নাকি খড়ি আসলো? কিছুই আসলো না। বোঝা যাচ্ছে একটা অনুষ্ঠান যেখানে একটা বাচ্চাকে প্রথম লেখা শেখানো হবে। মুখে ভাত, কি আসলো? একটা অনুষ্ঠানের কথা চিন্তায় আসলো। ঠিক আছে, তো এই যে এই ধরনের ইয়াগুলা আমরা সমস্ত পদ একটা আসবে আসবে কিন্তু যে নীলপদ্ম দিয়ে বলবে কোন সমাসের উদাহরণ। তাহলে নীলপদ্ম আমার দেখার সাথে সাথে আমার মনে মনে কি আসলো? যে পদ্মের ছবি আসলো, তার মানে এটা পরপদ প্রধান। এখন পরপদ প্রধান হলে কোন সমাস হবে না হবে এগুলো আমরা পরে ডিরেক্ট করব। আগে আমাকে বলেন যে সমস্ত পদ দেখার সাথে সাথে কোন পদ প্রধান, এই টেকনিকটা মোটামুটি বুঝেছেন কিনা? একটু বলেন তো, পূর্বপদ প্রধান নাকি পরপদ প্রধান, এটা বুঝেছেন কিনা? এরপরে আমরা মেইন পড়া শুরু করব। একটু তাড়াতাড়ি। হুম, ওকে। দেখেন, তাহলে আমরা বুঝে ফেললাম একটা সমাজ দেখার সাথে সাথে আমরা কিভাবে বুঝবো যে পূর্বপদ প্রধান নাকি পরপদ প্রধান। এখন আমরা মেইন খেলায় যাব। খেলাটা কেমন? খেলাটা এরকম, দেখেন, আমরা একসাথে সমাজগুলোকে চেনার চেষ্টা করব শুধুমাত্র সমস্ত পদ দেখে। কিভাবে? দ্বন্দ্ব সমাস যদি হয়, প্রথমে দেখি দয় ব, দন্তের নয় দয় ব, দ্বন্দ্ব বানানটাও কিন্তু আসে বানান শুদ্ধিকরণে। দ্বন্দ্ব সমাস, এই দ্বন্দ্ব সমাসের হচ্ছে উভয় পদ প্রধান। উভয় পদ প্রধান। উভয় পদ প্রধান মানে কি? আমরা কোনোটাকে অ্যাভয়েড করতে পারবো না, কোনো পদকেই আমরা অ্যাভয়েড করতে পারবো না। আমি বললাম মা বাবা দিয়ে বলছে কোন সমাসের উদাহরণ? অবশ্যই দ্বন্দ্ব সমাসের উদাহরণ। মাকে অ্যাভয়েড করার বুদ্ধি নেই, বাবাকেও না। ফুপা ফুপি, ফুপা ফুপু, দাদা দাদি, দাদি, দা কুমড়া, কুমড়া, হাট বাজার। তারপরে আমরা যদি আরো বলি ঘরে বাইরে। দেখেন তো এগুলাতে আমি একটা সমস্ত পদ দেয়া আছে, দেয়া বলছে এটা কোন সমাসের উদাহরণ। কোনো বুদ্ধি আছে? হ্যাঁ, এটাও ঠিক। কোনো বুদ্ধি আছে বলার যে মানে অ্যাভয়েড করার? দাদাকে অ্যাভয়েড করবেন না দাদিকে অ্যাভয়েড করবেন? দাকে অ্যাভয়েড করবেন নাকি কুমড়াকে অ্যাভয়েড করবেন? একটাও কোনো অ্যাভয়েড করার বুদ্ধি নাই। যেহেতু একটাও অ্যাভয়েড করার কোনো বুদ্ধি নাই, তার মানে এখানে দুইটা পদই গুরুত্বপূর্ণ এবং দুইটা পদই প্রধান। আর এইরকম ভাবে যেখানে দুইটা পদই প্রধান থাকবে সেটাই হবে আমাদের দ্বন্দ্ব সমাস। ওকে, দ্বন্দ্ব সমাসের মধ্যে আরেকটা জিনিস আছে, আমরা একবারেই বলে দিই। সেটা হচ্ছে দ্বন্দ্ব সমাসের কয়েকটা প্রকারভেদ আছে। এর মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে অলুক দ্বন্দ্ব আর একশেষ দ্বন্দ্ব। অলুক দ্বন্দ্ব আর একশেষ দ্বন্দ্ব। অলুক দ্বন্দ্ব কি? অলুক দ্বন্দ্ব এমন একটা দ্বন্দ্ব যেখানে কখনো কি পাবে না? বিভক্তি লোপ পাবে না। অলুক যতগুলো সমাস আছে সেখানে বিভক্তির ব্যাপার থাকবে, যে বিভক্তি লোপ পাবে না। যে বিভক্তি থাকবে সে বিভক্তি থাকবে। যেমন আমি যদি বলি দুধে ও ভাতে সমান দুধে ভাতে। দেখেন, দুধে এই বিভক্তি আছে, ভাতে এই বিভক্তি আছে, এখানে গিয়েও দুধে ভাতে এই বিভক্তি দুইটাতেই আছে। তার মানে যখন বিভক্তি লোপ পাবে না দ্বন্দ্ব সমাসে, তখন সেটাকে বলবো যে অলুক দ্বন্দ্ব। যেমন ঘরে বাইরে সমান সমান ঘরে বাইরে, ঘরে বাইরে। দেখেন, এখানেও এ বিভক্তি আছে, এ বিভক্তি আছে, এ বিভক্তি আছে, এ বিভক্তি আছে। তার মানে যেই সমাসগুলোতে সাধারণত বিভক্তি লোপ পায় না সেগুলোকে বলা হয় অলুক সমাস। আর এটা যেহেতু দুধে ভাতে বা ঘরে বাইরে দ্বন্দ্ব সমাস, এই জন্য এটা অলুক দ্বন্দ্ব। আর একশেষ দ্বন্দ্ব কি? দুইটার অধিক পদ থাকবে কিন্তু কোনো পদকে আমরা মানে বাদ দিতে পারবো না, সব পদই প্রধান হবে, সেটা একশেষ। এই যে আমরা জানি দ্বন্দ্ব সমাসের উভয় পদ প্রধান। এখন উভয় পদের জায়গায় যদি আরো বেশি পদ থাকে সবগুলোই প্রধান হবে, কোনোটাই আমরা বাদ দিতে পারবো না। আমি যদি বলি সাহেব বিবি গোলাম, সাহেব বিবি গোলাম সবাই প্রধান, কাউকে বাদ দেওয়ার বুদ্ধি নাই। তার মানে এটা একশেষ দ্বন্দ্ব। দুইটা যদি হইতো সাহেব বিবি হইতো তখন আমরা বলতাম শুধু দ্বন্দ্ব সমাস। এখন একশেষ দ্বন্দ্ব কেন হইলো? কারণ হচ্ছে সাহেব বিবি গোলাম তিনটা আছে, তিনটা পদ আছে জন্য একশেষ। তারপর আমি বললাম গান নাচ বাজনা, বাজনা কোনো কিছুই আমাদের অ্যাভয়েড করার বুদ্ধি নাই, তার মানে এটা হচ্ছে
একশেষ দ্বন্দ্ব, দ্বন্দ্বের মধ্যে এইটা। আর এই যে কিছু চার্ট দেয়া আছে যে মা বাবা কোন অর্থে হচ্ছে দ্বন্দ্ব সমাস, অথবা হাট বাজার কোন অর্থে, এটা হচ্ছে সমার্থে দ্বন্দ্ব, দা কুমড়া কোন অর্থে, বিপরীতার্থে, বিরোধার্থে, তারপর হচ্ছে স্বর্গ নরক কোন অর্থে, বিপরীতার্থে, এরকম কিছু হচ্ছে আমাদের চার্টের মধ্যে দেওয়া আছে। ওগুলা একটু করে দেখে নেব, হুটহাট করে ওগুলা চলে আসে যে এটা কোন অর্থে দ্বন্দ্ব সমাস। তাহলে দ্বন্দ্ব সমাস থেকে আমরা যা পড়া ছিল পড়ে নিলাম। ফার্স্ট কথা হচ্ছে দ্বন্দ্ব সমাস সেই সমাসটা যেটাকে আমরা সমস্ত পদ দেখেই, মানে কোনো দুইটা পদের একটা পদও আমরা ছোট করে দেখতে পারবো না, দুইটাই আমাদের প্রধান থাকবে, এরকম কোনো পদ থাকলে সেটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। এই গেল আমাদের দ্বন্দ্ব সমাস, উভয় পদ প্রধান। আচ্ছা, দ্বন্দ্ব সমাসটা বুঝছেন কিনা একটু লিখেন তো, বুঝলে লেখেন যে লেখেন, ছোটই লেখেন। দ্বন্দ্ব সমাস বুঝলে লেখেন দ্বন্দ্ব সমাস লিখলে একটু লেখেন তাড়াতাড়ি করে লিখবেন কিন্তু। ইশরাত জাহান আপু সবার ফার্স্ট, তাড়াতাড়ি করে লেখে। ওকে, আর ভাইগুলা কই, হয়তো পরে লিখতেছে, সব আপারা কেন জানি ফার্স্ট মারে। এখন আসি আমরা তাহলে দ্বন্দ্ব সমাসের পর বলবো একদম হুবাহু বিপরীতটা, সেটা হচ্ছে বহুব্রীহি সমাস। বহুব্রীহি সমাস, বহুব্রীহি সমাসটা কি? বহুব্রীহি বানান কি ঠিক লিখলাম আমি? বড় ফলা দীর্ঘিকার হয়েছে কি হবে? বহুব্রীহি। বহুব্রীহি সমাস কি? দ্বন্দ্ব সমাসে যেমন একশেষটা আরেকবার বলেন। একশেষ দ্বন্দ্ব হচ্ছে এখানে যেমন দুইটা করে জিনিস ছিল, দুইটা পূর্বপদ আর পরপদ ছিল, মা ও বাবা, এরকম ভাবে দুইটার অধিক পদ থাকবে, কিন্তু সবগুলোই ইম্পর্টেন্ট হবে, কাউকে আমরা বাদ দিতে পারবো না। যেমন সাহেব, বিবি, গোলাম। আগের বার সাহেব বিবি ছিল, এখন গোলামও যুক্ত হয়েছে, কিন্তু গোলামকে আমাদের বাদ দেওয়ার কোনো বুদ্ধি নেই, তিনটা পদই আমাদের গুরুত্বপূর্ণ, এই জন্য আমাদের কি ওইটা একশেষ দ্বন্দ্ব। ওকে, বহুব্রীহি। বহুব্রীহির কোনো পদই প্রধান নয়, প্রধান নয়, কোন পদই প্রধান নয় মানে কি? আগের বার যেমন আমাদের পূর্বপদ রাখতে হয়েছে, পরপদ রাখতে হয়েছে, বহুব্রীহি সমাস এমন একটা সমাস যেখানে আমরা একটা ইয়াও থাকবে না, মানে হচ্ছে একটা পদও প্রধান থাকবে না, ঠিক আছে? একটা পদ প্রধান না থেকে অন্য কোনো কিছুকে বোঝাবে। অন্য কোনো কিছু কিভাবে? যেমন আমি একটু আগে উদাহরণ দিছি, গায়ে হলুদ। গায়ে হলুদ দিয়ে গায়েও বোঝাচ্ছে না, হলুদও বোঝাচ্ছে না, বরং কি বোঝাচ্ছে? বরং বোঝাচ্ছে হচ্ছে গায়ে হলুদ দেওয়া হয় এমন একটা অনুষ্ঠানকে। তারপরে আমি যদি বলি আর একটা বহুব্রীহি দ্বিতীয় আর একটা টেকনিক মনে রাখবো, যে কোনো একটা গুণ বা দোষের মালিককে বোঝাবে, গুণ বা দোষের মালিক। ইয়ার মধ্যে থাকবে হচ্ছে ব্যাস বাক্যের মধ্যে থাকবে গুণ বা দোষের একটা বিস্তারিত ব্যাখ্যা, আর হচ্ছে সমস্ত পদটা ওইটার মালিককে বোঝাবে। যেমন আমি যদি বলি মহাত্মা, মহাত্মা, দেখেন তো মহৎ হচ্ছে পূর্বপদ, আত্মা হচ্ছে পরপদ। মহৎও বোঝাচ্ছে না, আত্মাও বোঝাচ্ছে না, বরং মহাত্মা দ্বারা কি বোঝাচ্ছে? যে অনেক উদার মন, এরকম একজন মানুষকে বোঝাচ্ছে, গুণের মালিককে বোঝাচ্ছে। তার মানে এখানে পূর্বপদ প্রধান না, পরপদ প্রধান না। আমি যদি বলি ধীর বুদ্ধি, ধীর বুদ্ধি, ধীর বুদ্ধি দ্বারা কি বুঝলাম? ধীরকে বুঝলাম নাকি বুদ্ধি বুঝলাম? ধীর বুদ্ধি একজনকে বুঝি নাই, বরং ধীর বুদ্ধি সম্পূর্ণ একজন ব্যক্তিকে বুঝেছি। তার মানে বহুব্রীহি সমাসের এই দুইটা পদের পূর্বপদ পরপদ কোনো পদেই প্রধান নয়, বরং অন্যরকম একটা ইয়াকে বুঝাইলাম। হাতে খড়ি, হাতে খড়ি, বা বিড়াল চোখী, বিড়াল চোখী, এগুলা কি? এগুলা কোনো কি বিড়ালকে বোঝাচ্ছে নাকি চোখকে বোঝাচ্ছে? কাউকে বোঝাচ্ছে না, বরং বিড়াল চোখ আছে এরকম একজনকে বোঝাচ্ছে। তার মানে এই বহুব্রীহি সমাস এমন একটা সমাস যেটার কোনো পদই প্রধান না, বরং অন্য কোনো কিছু মিন করবে, অথবা একটা দোষ বা গুণ সম্পূর্ণ ব্যক্তিকে বোঝাবে। আরেকটা কথা, এই যে ইয়ার যে বহুব্রীহি সমাস আছে, এই বহুব্রীহি সমাসের ব্যাস বাক্যে বেশিরভাগ সময় যার কথাটা ব্যবহৃত হয়। যেমন এই যে ধীর বুদ্ধি, ধীর বুদ্ধি যার। তারপর হচ্ছে মহাত্মা, মহদাত্মা যার। বিড়াল চোখী, বিড়াল চোখ আছে যার। ঠিক আছে, এই হচ্ছে আমাদের মোটামুটি ভাবে বহুব্রীহি সমাসের কনসেপ্ট। এখন বহুব্রীহি সমাস 8টা প্রকার আছে। 8টা প্রকার আমাদের কোনো দরকার নাই, আমাদের কয়েকটা ইম্পর্টেন্ট প্রকার আছে। সেগুলা হচ্ছে 1 নাম্বার মধ্যপদ লোপী, মধ্যপদ লোপী বহুব্রীহি। মধ্যপদ লোপীটা কি? আমি বললাম বিড়াল চোখী, বিড়াল চোখী, বিড়াল চোখী, বিড়ালের ন্যায় চোখ যার। এই যে বিড়ালের ন্যায় চোখ যার, এই যে ন্যায় কথাটা এখান থেকে উঠে গেল, মাঝখানের পদগুলা লোপ পেয়ে গেল, বিড়াল চোখী হলো। এই যে মাঝখান থেকে যদি পদ ইয়া হয়,
লোপ পেয়ে যায় তখন তাকে আমরা বলবো হচ্ছে মধ্যপদলোপী বহুব্রীহি সমাস। তারপরে আমরা বললাম যে গোঁফ খেজুরে, গোঁফ খেজুরে, গোঁফ খেজুরে। এখন আমার কথা বলেন, গোঁফ খেজুরে দ্বারা আমরা গোঁফকে বুঝি নাকি খেজুরে বুঝি? একটাও বুঝি না, বরং গোঁফ খেজুরে দ্বারা বুঝি খুব অলস একটা লোককে। তাইলে এটার ব্যাস বাক্য করলে হবে গোঁফে, গোঁফে খেজুর পড়ে থাকলেও খায় না যে, খায় না যে। তার মানে কি হইলো ব্যাপারটা? গোঁফ খেজুরে মানে হচ্ছে গোঁফও বুঝায় না, খেজুরও বুঝায় না, বরং গোঁফ খেজুর দ্বারা একজন ব্যক্তিকে বোঝায়। তার মানে এটা অবশ্যই বহুব্রীহি। কি ধরনের বহুব্রীহি? গোঁফে খেজুর পড়ে থাকলেও খায় না যে, এই যে মাঝখানের পুরো জিনিসটা বাদ দিয়ে গেল, এই যে মাঝখান থেকে জিনিসগুলো বাদ হয়ে গেল, এই জন্য এটাকে মধ্যপদলোপী কি জানাই বহুব্রীহি সমাস বলা হয়। এরপরে যেটা আছে সেটা হচ্ছে অলুক, অলুক বহুব্রীহি। আপনারাই বলেন অলুকের সংজ্ঞা একটু আগে কি জানছি আমরা? যে এখানে বিভক্তি লোপ পাবে না, মানে হচ্ছে ব্যাস বাক্যেও বিভক্তি থাকবে আবার সমস্ত পদেও বিভক্তি থাকবে। আমি যদি বলি যে গলায় গামছা, গলায় গামছা, গলায় গামছা, এই গলায় গামছাকে আবার ইয়া করলেও হয় গলায় গামছা, গলায় গামছা, সমস্ত পদ করলেও হয় গলায় গামছা। গলায় গামছা দিয়ে বলবে যে কোন পদের উদাহরণ? গলায় গামছা, গলাও বুঝি না গামছাও বুঝি না, বরং বুঝছি যে গলায় গামছা আছে এরকম একজন ব্যক্তিকে বুঝতে পারছি। তার মানে আমাদের কোন পদ প্রধান নয়, যেহেতু বহুব্রীহি শিওর। কোন বহুব্রীহি? যেহেতু গলায় তে এ অন্তস্তীয়, অন্তস্তীয় আছে, গামছা শূন্য বিভক্তি আছে, ঠিক আছে না? গলায় গামছা, এখানে এসেও গলায় অন্তস্তীয় আছে, শূন্য বিভক্তি আছে, তার মানে বিভক্তি লোপ পায়নি, আমাদের এটা হচ্ছে অলুক বহুব্রীহি। সেম ভাবে আমাদের আর দুইটা বহুব্রীহি আছে, একটা হচ্ছে সংখ্যাবাচক বহুব্রীহি আর একটা হচ্ছে নয়ীয় বহুব্রীহি। নয়ীয় বহুব্রীহি কয়েকটা সংজ্ঞা ইয়া আছে, শুধু এগুলা না বাচক, নির্ভুল, নেই ভুল, তারপরে হচ্ছে গলায় গামছা যার বা গলায় গামছা থেকে গলায় গামছা দুইটাই হয়, এটা বহুব্রীহি সমাসের উদাহরণে আসে। কিন্তু আমাদের যদি স্পেসিফিক ভাবে বহুব্রীহি না এসে যদি এটা আসে যে অলুক বহুব্রীহি, তাইলে আমরা অলুক বহুব্রীহি দ্বারা দাগায় ফেলবো। তো তারপরে আছে আমাদের সংখ্যাবাচক বহুব্রীহি, সংখ্যাবাচক বহুব্রীহি। সংখ্যাবাচক বহুব্রীহি কি? সংখ্যাবাচক বহুব্রীহিও একইভাবে 10 গজি, 10 গজি, এখানে একটা পদ প্রধান থাকবে না, কিন্তু কোন একটা বিশেষণ বোঝাবে, এটা হচ্ছে একটা বিশেষণ বোঝাবে। বিশেষণ কেমন করে দেখেন, 10 গজি, 10 বুঝতেছি না, গজ বুঝতেছি না, বরং কি বুঝতেছি? 10 গজি দিয়ে আমরা একটা পরিমাপ বুঝতেছি যে এটা হচ্ছে একটা 10 গজ পরিমাণের কোনো কিছু। আমি যদি বলি 10 গজি খাট, তাহলে বুঝলাম আমরা এটা 10 গজ, এই খাটটার হচ্ছে মাপ হচ্ছে 10 গজ, ঠিক আছে? 10 গজি, 10 গজি কোনো কিছু মানেই হচ্ছে এটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতেছে। যখন একটা সংখ্যা থাকবে এবং সেটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে, তখন সেটাকে আমরা কি বলবো? তখন সেটাকে আমরা বলবো হচ্ছে সংখ্যাবাচক বহুব্রীহি। আমরা গতদিনেই কিন্তু হচ্ছে বিশেষণের সংজ্ঞা পড়ছিলাম যে নাউনকে মডিফাই করে। খাট, কেমন খাট? 10 গজি খাট। তারপর আমি বললাম চৌচালা, চৌচালা, এটার সাথে আমি লাগাই দিলাম ঘর, চৌচালা ঘর, কেমন ঘর? চৌচালা ঘর। এটা হচ্ছে কি হিসেবে কাজ করছে? এটা আমাদের একটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। এবং চৌচালাতে আমি চৌ আলাদা ভাবে বুঝি না, চালাও আলাদা বুঝি না, বরং চৌচালা দিয়ে চৌচাল বিশিষ্ট একটা কোনো কিছুকে বুঝাই। তার মানে যেহেতু আমাদের দুইটা ক্রাইটেরিয়া পূর্ণ করতেছে, একটা হচ্ছে এটার কোনো পদই প্রধান না, এই জন্য এটা বহুব্রীহি, প্লাস এখানে হচ্ছে একটা সংখ্যাবাচক জিনিস আছে, এই জন্য এটা হচ্ছে সংখ্যাবাচক বহুব্রীহি। তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি বহুব্রীহি সমাস শেষ। তাহলে আমরা কি কি শিখলাম? আমরা শিখলাম হচ্ছে দ্বন্দ্ব সমাস, আমরা শিখলাম হচ্ছে বহুব্রীহি সমাস। দ্বন্দ্ব সমাস কি? দ্বন্দ্ব সমাসে প্রথমেই আমরা তাকাবো, তাকাই হচ্ছে আমরা দেখবো যে কোন পদটা প্রধান। যদি দেখি দুইটা পদই প্রধান, কোন পদকে অ্যাভয়েড করা যাচ্ছে না, সেটা দ্বন্দ্ব সমাস। এরপরে যদি একটা সমস্ত পদ লেখা আছে, আমি তাকাইলাম, তাকাই দেখতেছি যে একটা পদ প্রধান না, বরং আমরা অন্য কোনো কিছু বুঝতেছি, অথবা গুণ বা দোষের অধিকারী কাউকে বুঝতেছি, ওটা হচ্ছে বহুব্রীহি সমাস। এই গেল দ্বন্দ্ব আর বহুব্রীহি। এরপর যেটা আমরা দেখব সেটা হচ্ছে পরপদ প্রধান, পরপদ প্রধান। এরকম সমাস আছে তিনটা। দ্বন্দ্ব সমাসে ছিল দুইটা পদ প্রধান, বহুব্রীহিতে ছিল কোনো পদই প্রধান না। এরপরে আছে পরপদ প্রধান। পরপদ প্রধান এরকম সমাস আছে তিনটা, এদেরকে আমাদের বলা হয় এক কথায় তকদি। তকদি আমরা মনে রাখবো কি? পরপদ প্রধান এরকম তকদি। তকদিতে কি হয়? ততে হয় তৎপুরুষ, তৎপুরুষ। কতে হয় কর্মধারয়, কর্মধারয়। দিতে হয় দ্বিগু,
দ্বিগু। এখন কোন একটা আমি ব্যাস বাক্য পাইছি, পেয়েই দেখছি যে একবারে আমার চোখ যাচ্ছে ওটাতে হচ্ছে কি পরপদটা প্রধান। এখন পরপদ প্রধান হইলে আমি ঝামেলায় পড়বো। পরপদ যেহেতু প্রধান, যদি প্রথমেই আমি দেখতাম যে দুইটা পদই প্রধান, আমি বললাম দ্বন্দ্ব, আমি দেখতাম একটা পদ প্রধান না অন্য কোনো কিছু বোঝাচ্ছে, তার মানে ওটা হচ্ছে বহুব্রীহি। এখন কোনো কারণে আমি একটা সমস্ত পদ দেখলাম, দেখলাম যে আরে এটা তো পরপদ প্রধান। এখন পরপদ প্রধান হলে কোনটা হবে? পরপদ প্রধান তো তিনটা জিনিসের, একটা হচ্ছে তকদি, ততে হচ্ছে তৎপুরুষ, তারপর হচ্ছে কর্মধারয়, তারপর হচ্ছে দিক। পরপদ প্রধান হওয়ার সাথে সাথে আমরা প্রথমেই যেটা দেখবো যে সমাসটা দ্বিগু সমাস কিনা। ঠিক আছে, যদি দ্বিগু সমাস হয় তাহলে তো হলো, আর যদি না হয় তারপরে দেখবো তৎপুরুষ নাকি কর্মধারা। তো দ্বিগু সমাস আমরা চেনার উপায় কি? দ্বিগু সমাস দুইটা জিনিস চিনবেন। এক নাম্বার হচ্ছে ব্যাস বাক্যে সমাহার কথাটা থাকবে, সমাহার। দুই নাম্বার কথা হচ্ছে সংখ্যা প্লাস পরপদ থাকবে। পরপদ মানে হচ্ছে সংখ্যা, প্রথম পদটা হবে সংখ্যা কোন একটা, দ্বিতীয় পদটা হবে পরপদ। এখন সংখ্যা কি? সংখ্যা থাকতে পারে দুই, আর দুই এর আরেকটা নাম হচ্ছে দি দু দে, দি, তারপর হচ্ছে দু দো। তারপর তিনকে আমরা লিখতে পারি ত্রিতে সে, ত্রি তে সে। চারকে আমরা লিখতে পারি চৌচতু, চৌ চতু। পাঁচকে পঞ্চ, পঞ্চ। এইভাবে বিভিন্ন ভাবে আসতে পারে। ছয়কে ষষ্ঠ, সাতকে সপ্ত, আটকে অষ্ট, এভাবে আসতে পারে। এখন আমি আসি, কোন কারণে আমি লিখলাম অষ্ট ধাতু, অষ্ট ধাতু। হ্যাঁ, অষ্ট ধাতু দিয়ে আমাদেরকে লাইন করে বলছে এটা কোন সমাসের উদাহরণ। আমি প্রথমে মনে মনে ইয়াটা দেখবো, ব্যাস বাক্যটা দেখবো, দেখে অষ্ট ধাতু বলার সাথে সাথে আমাদের ধাতুর কথা মনে আসতেছে না? ধাতুর কথা যেহেতু মনে আসতেছে, ধাতু হচ্ছে পরপদে আছে, এখানে পরের পদটা মানে পরপদ, তার মানে এখানে হচ্ছে পরপদ প্রধান। আর পরপদ প্রধান মানে এটা তকদি, মানে হচ্ছে হয় তৎপুরুষ সমাস হবে, না হলে কর্মধারয় সমাস হবে, নাইলে দ্বিগু সমাস হবে। কোনটা হবে আমি কিভাবে বুঝবো? প্রথমে আমরা দ্বিগু সমাস মিলাবো। দ্বিগু সমাসে আমরা কি জানি? ব্যাস বাক্যে সমাহার থাকবে। তাহলে আমরা এই অষ্ট ধাতুকে যদি ইয়া করি, ভাঙ্গি, তাহলে ব্যাস বাক্য কি হবে? আটটি ধাতুর সমাহার বা অষ্ট ধাতুর সমাহার। তাহলে এই যে সমাহার পাইলাম, তার মানে এটা অনায়াসে দ্বিগু সমাস হয়ে গেল, আমাদের চিন্তা শেষ। অথবা আমি কি বললাম যে এই যে ইয়া থাকবে, কি বলে, আমাদের হচ্ছে এই যে প্রথম পদের মধ্যে আমাদের হচ্ছে সংখ্যাবাচক শব্দ থাকবে। এই যে দেখেন সংখ্যাবাচক অষ্ট, আট বা অষ্ট, অষ্ট হচ্ছে সংখ্যাবাচক, তারপরে পরপদ আছে ধাতু, তার মানে এটা অবশ্যই দ্বিগু সমাস হয়ে যাবে। তারপর আমি কোনো কারণে বললাম হচ্ছে তে মাথা, তে মাথা। তে মাথা বলার সাথে সাথে কি আসে? মাথার কথা চিন্তায় আসে না? তে তো চিন্তায় আসে না, মাথা চিন্তায় আসে। মাথা মানে হচ্ছে পরপদ, তার মানে এখানে পরপদ প্রধান। এখন পরপদ প্রধান হয় কোন কোন পদে? ইয়ার তকদি, তৎপুরুষ, কর্মধারয়, দ্বিগু, তিনটার। এখন প্রথমে দ্বিগু মিলাই, প্রথমে তে আছে, তার মানে একটা সংখ্যা আছে, এই যে ত্রিতে সে মানে হচ্ছে তিন, সংখ্যাবাচক আছে, তারপর পরপদ আছে মাথা, অবশ্যই এটা দ্বিগু সমাস। নাহলে আমি এমনি যদি ব্যাস বাক্য জানা থাকে তাহলে তিন মাথা সমাহার। তারপরে একইভাবে আমি যদি বলি ত্রিভুজ, ত্রিভুজ বলার সাথে সাথে আমাদের মনে কি আসে? ত্রি তো আসে না, ভুজ, ভুজ মানে বাহু, তার মানে ত্রিভুজের এই যে বাহু যে আসে, বাহুগুলা মনের মধ্যে আসে। পরপদ প্রধান, পরপদ প্রধান হলে তকদি, তৎপুরুষ, কর্মধারয় বা দ্বিগু। কোনটা এখানে আসবে? দ্বিগু প্রথমে আমরা দেখবো, ত্রি আছে, অবশ্যই এটা দ্বিগু, অথবা ত্রিভুজের সমাহার, এটা হচ্ছে ত্রিভুজ। ওকে, ঠিক আছে, বড় করে লিখবো। এই হচ্ছে তাহলে দ্বিগু সমাস। এখন আসি, যদি কোনো কারণে দ্বিগু সমাস না হয়, তারপরে দেখবো আমরা এটা কোন সমাস হয়। ঠিক আছে, কোন সমাস হয় এটা লিখতে গেলে প্রথমেই আমরা দেখবো যে দ্বিগুর পরে কর্মধারা হয় কিনা। যদি কর্মধারা হয়ে গেল কর্মধারা, না হলে ওটা তৎপুরুষ। আমি কোনো কারণে বললাম হচ্ছে মহানবী, এর আগে ওইটা উদাহরণ দিছি, মহানবী। মহানবী বলার সাথে সাথে আমার মহা আসে না, নবী আসে। নবী মনের মধ্যে আসে, নবী যেহেতু মনের মধ্যে আসে, এটা পরপদ, তার মানে এটার পরপদ হচ্ছে প্রধান। এখন পরপদ যদি প্রধান হয় তাহলে আমাদের কোন সমাস? তকদি, হয় তৎপুরুষ, না হলে কর্মধারয়, না হলে দ্বিগু। এখন আমরা এখানে দেখি এটা ইয়া সমাস কিনা, দ্বিগু সমাস কিনা। প্রথমে আমরা দ্বিগু দেখবো, প্রথম পদে কোনো সংখ্যা আছে? নাই। মহানবী সমাহার হয়? হয় না, তার মানে এটা দ্বিগু নয়, দ্বিগু নয়। তাহলে আমরা ইয়া দেখি, কর্মধারয় মিলাই। কর্মধারয়ের তার আগে বৈশিষ্ট্যগুলো আমাদেরকে জানতে হবে কি কি। কর্মধারয়ের বৈশিষ্ট্য কয়েকটা ভাবে আমরা কর্মধারয় চিনতে পারি। প্রথমটা পূর্বপদ বিশেষণ, বিশেষণ। দুই নাম্বার যেভাবে আমরা চিনবো সেটা হচ্ছে ব্যাস বাক্যে মাঝে, ব্যাস বাক্যের মাঝে যে এই কথাটা থাকে, কথাটি থাকে বেশিরভাগ ক্ষেত্রে, সব ক্ষেত্রে না। তিন নাম্বার কথা হচ্ছে যে
মধ্যপদ কবি, আচ্ছা, ব্যাস বাক্যে সাপেক্ষ সর্বনাম যেগুলা, সাপেক্ষ সর্বনামকে যে, সে, যিনি, তিনি, যে, সে, যিনি, তিনি, যা, তাই, এই সর্বনামগুলো যদি থাকে তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে কর্মধারয় সমাস। এখন ওইটা মিলাই, মহানবী পরপদ প্রধান, তকদি হয় তৎপুরুষ হবে বা কর্মধারয় হবে বা দ্বিগু হবে, কোনটা হবে এখান থেকে আমরা ইয়া করব। দ্বিগু তো হবেই না, কারণ সমাহার বা কোনো ইয়া নাই। এখন আসি মহানবী, মহান যে নবী, মহা এটা কি বিশেষণ না? এটা নবীকে বিশেষায়িত করতেছে। আমরা বিশেষণ কতদিন কিন্তু পদ প্রকরণে পড়ছি, নবীকে বিশেষায়িত করতেছে, তার মানে এই যে পূর্বপদ বিশেষণ, পূর্বপদ বিশেষণ, পরপদ হচ্ছে নবী, তার মানে এটা অবশ্যই কর্মধারয় সমাস হবে। অথবা ব্যাস বাক্যের মাঝখানে যে থাকে, আমরা বললাম এইটাকে ব্যাস বাক্য করলে হবে মহান যে নবী, মহান যে নবী, মহানবী, মহান যে নবী, মহানবী, এই যে মাঝখানে আমরা যে পাইছি, তার মানে হচ্ছে অবশ্যই এটা কি, এটা অবশ্যই হবে আমাদের কর্মধারয় সমাস। তারপরে আমি আরেকটা উদাহরণ দেই, বললাম আমি খাস মহল, খাস মহল বলার সাথে সাথে আমাদের কি আসতেছে মাথায়, মহল আসছে, তার মানে মহল হচ্ছে পরপদ, আর এখানে পরপদ প্রধান। এখন পরপদ প্রধান তো তিনটা ইয়ার, হয় তৎপুরুষ হবে, নাহলে কর্মধারয় হবে, নাহলে দ্বিগু হবে। তদ্দি, তাহলে দ্বিগু কিনা আগে দেখি, খাস মহল সংখ্যাবাচক নাই, সমাহার আসে না, দ্বিগু ক্যান্সেল। এবার দেখি খাস মহল, মহল সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে, কেমন মহল, খাস মহল, যেহেতু এটা অ্যাডজেক্টিভের কাজ করতেছে, পূর্বপদ বিশেষণ, অবশ্যই এটা কর্মধারয় সমাস। তারপরে আমি লিখলাম হচ্ছে মহারাজ, মহারাজ লিখলাম, বলার সাথে সাথে আগে আসলো হচ্ছে রাস্তা, রাজ মানে হচ্ছে রাজা, রাজার কথা মনে আসলো, তার মানে হচ্ছে পরপদ প্রধান। এখন পরপদ যে প্রধান, পরপদ প্রধান হলে তো তকদি, তৎপুরুষ কর্মধারয়, নাহলে দ্বিগু, দ্বিগু হবে কিনা, সংখ্যাবাচক নাই, সমাহার নাই, অতএব দ্বিগু হবে না। এরপর আছে কি কর্মধারয়, কর্মধারয় কিভাবে বুঝবো, মহারাজ, রাজার সম্পর্কে যে অতিরিক্ত তথ্য দিচ্ছে, কেমন রাজা, মহারাজা বা মহারাজ, তার মানে এটা বিশেষণ হিসেবে কাজ করছে, এটা হচ্ছে আমাদের কর্মধারয় সমাস। ওকে, এইটুকু পর্যন্ত তো অনেক বক বক করলাম, একটু বলেন তো বুঝছেন কিনা, বুঝলে লেখেন এইটুকু ক্লিয়ার। টেকনিক গুলো পছন্দ হচ্ছে, ভালো লাগতেছে? ভালো লাগে, লাগে লাগে। অসাম, থ্যাংক ইউ ভাই। আপনাদেরকে যে টেকনিক গুলো পড়াই, এগুলো আমার বেশ কয়েকটা ক্লাসের সংমিশ্রণ। লাগে লাগে, অনেক ধরনের জায়গা থেকে ক্লাস করে করে মোরাল একটা ক্লাস বানায়, আপনাদের ক্লাসটা নেই, তো হোপফুলি আপনাদের এগুলা থেকে হেল্প হবে অনেকটাই। আর নিজে পড়ার তো বিকল্প নেই, সাথে সাথে নিজের তো প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতেই হবে। ওকে, তাহলে গেল মহারাজ। এখন আসি এই কর্মধারার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তিনটা কর্মধারায়, একটা হচ্ছে মধ্যপদলোপী কর্মধারায়, একটা হচ্ছে উপমান কর্মধারায়, একটা হচ্ছে উপমিত কর্মধারায়। এই তিনটা কর্মধারায় মোস্ট ইম্পর্টেন্ট। কি কি, মধ্যপদলোপী, উপমান, উপমিত। মধ্যপদলোপী প্রথমে আমরা আসি, মধ্যপদলোপী, মধ্যপদলোপী একটু আগেও আমরা পড়ছিলাম যখন আমরা বহুব্রী পড়ছিলাম, ওখানে আমাদের প্রথম শর্ত কি ছিল, প্রথম শর্তই ছিল কোনো পদ প্রধান নয়, দেখেই বুঝছি কোনো পদ প্রধান নয়, ওই জন্য বহুব্রী, মাঝখানের পদগুলো লোপ পাইছে, মধ্যপদলোপী বহুব্রী। এখানেও সেম, আমরা প্রথমেই ব্যাস বাক্য দেখবো, সরি সমস্ত পদটা দেখবো, সমস্ত পদে দেখবো আমরা পরপদটা প্রধান, পরপদটা যখন প্রধান হবে তখন ব্যাস বাক্য করবো, ব্যাস বাক্য করে দেখি যদি মাঝের গুলো হাওয়া হয়ে গেছে, তখন আমরা সেটাকে বলবো মধ্যপদলোপী কর্মধারায় সমাস। এখন আসি, আমি একটা উদাহরণ লিখি, আমি লিখলাম ঝালমুড়ি, ঝালমুড়ি লিখলাম, ঝালমুড়ি বলার সাথে সাথে কি মনের মধ্যে আসতেছে, মুড়ি আসতেছে, তার মানে এটা পরপদ প্রধান। পরপদ প্রধান হলে কোন কোন পদ, হয় দ্বিগু,
তকদি, হয় তৎপুরুষ নাহলে কর্মধারয় নাহলে দ্বিগু। প্রথমে আমরা দেখি দ্বিগু কিনা, কোনো সংখ্যার আমরা সমাহারের ব্যাপার নাই, দ্বিগু নয়। তারপরে আমরা আসি যে প্রথমটা অ্যাডজেক্টিভ কিনা, ঝাল মুড়ি, মুড়ি কেমন ঝাল, কেমন মুড়ি, ঝাল মুড়ি, তার মানে এটা অ্যাডজেক্টিভের কাজ করতেছে, তার মানে এখন এটা আমাদের কর্মধারয় সমাস। এখন আসি এটাকে ব্যাস বাক্য করতে হয় ঝাল মিশ্রিত মুড়ি, ঝাল মিশ্রিত মুড়ি। এটা কিন্তু ঝাল যে মুড়ি না, এই জন্য ব্যাস বাক্যগুলো একটু মুখস্থ রাখতে হবে, ঝাল মিশ্রিত মুড়ি। ওকে, তাহলে ঝাল মিশ্রিত মুড়ি, এখান থেকে মিশ্রিত জিনিসটা গায়েব হয়ে গেল, মাঝখান থেকে এই যে মিশ্রিত চলে গেল, এই জন্য এটা হচ্ছে মধ্যপদলোপী কর্মধারয়। কর্মধারয় কেন এটা তো আমরা বুঝছি, এখন মাঝখান থেকে যেহেতু একটা পদ ভ্যানিশ হয়ে গেছে, এই জন্য এটাকে আমরা বলবো মধ্যপদলোপী কর্মধারয় সমাস। এই যে মধ্যপদলোপী কর্মধারয় সমাসে সবসময় মনে রাখবেন যে পদটা চলে যাবে এই পদটা অবশ্যই সমস্ত পদের সাথে রিলেটেবল হবে, কারণ ঝাল মিশ্রিত হয় কিন্তু ঝালমুড়ি হয়েছে, তার মানে এই মিশ্রিত কথাটা এর সাথে রিলেটেবল। রিলেটেবল পদ সবসময় চলে যায়, বহুব্রীতে কোনো রিলেটেবল আনরিলেটেবল এর ব্যাপার না। আপনারা হয়তো বলবেন ভাই মধ্যপদলোপী কর্মধারয় নাকি বহুব্রী, কেমন করে বুঝবো? ওই যে প্রথমটাই আমরা দেখে বুঝবো, পদ দেখে বুঝবো। সেকেন্ড বোঝার অপশন হচ্ছে মধ্যপদলোপী যে কর্মধারয় সমাসগুলো আছে, এখানে যে মধ্যপদটা লোপ পায় এটা অবশ্যই রিলেটেবল হবে। যেমন আমি যদি বলি স্মৃতিসৌধ, স্মৃতিসৌধ, স্মৃতিসৌধ বলার সাথে সাথে কি একটা সৌধ বা মিনারের ছবি আমাদের চোখে আসে, তার মানে সৌধ। পরপদ প্রধান, পরপদ প্রধান কি সে তকদি, হয় তৎপুরুষ নাহলে কর্মধারয় নাহলে দ্বিগু। এখন দ্বিগু তো এটা না, তাহলে সৌধ, কেমন সৌধ, স্মৃতিসৌধ, তার মানে অ্যাডজেক্টিভের কাজ করতেছে, এটা অবশ্যই কি কর্মধারয় সমাসের উদাহরণ। এখন এটাকে যদি আমরা বলি তাহলে স্মৃতির জন্য নির্মিত সৌধ, স্মৃতির জন্য বা নিমিত্তে নির্মিত সৌধ, সেই স্মৃতির নিমিত্তে নির্মিত সৌধ। এখন দেখেন নিমিত্তে নির্মিত এই জায়গাটা চলে গেল, মাঝখানের পদ চলে গেল, আমাদের থাকলো স্মৃতিসৌধ। এখন স্মৃতির জন্যই তো নির্মাণ করা হয়েছিল, নিমিত্তে নির্মিত, তার মানে এই জিনিসটা এটার সাথে রিলেটেবল, ওই রিলেটেবল জিনিসটা চলে গেছে, তার মানে এটা হচ্ছে কি মধ্যপদলোপী কর্মধারয় সমাস। এখন আর দুইটা কর্মধারয় সমাস খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে আর দুইটা না আরো তিনটা। একটা হচ্ছে আপনার উপমিত, উপমান, উপমান কর্মধারয়, উপমিত কর্মধারয়, রূপক কর্মধারয়। এই তিনটা জিনিস খুব ইম্পর্টেন্ট, এখান থেকে প্রায় সময় প্রশ্ন আসে। প্রথমটাই মনে রাখবেন, উপমান, মান, 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 মানদণ্ড। কোনো কিছুর মান তখনই থাকবে যখন ওর হচ্ছে কোনো কিছুর মান তখনই বজায় থাকবে যখন কোনো কিছু সত্য। আপনি যদি সত্যের উপর প্রতিষ্ঠিত হন আপনার মান মর্যাদা বাড়বে, এটাই। তার মানে উপমান থেকে আপনারা মনে রাখবেন সত্য তুলনা, সত্য তুলনা, সত্য কোনো কিছু তুলনা করলে সেটা হচ্ছে উপমান। আমি বললাম তুষার শুভ্র, তুষার শুভ্র, তুষার শুভ্র ব্যাস বাক্য করলে হয় তুষারের ন্যায় শুভ্র। তুষার তো সত্যি সত্যি শুভ্র, বরফ তো সত্যি সত্যি সাদা, তার মানে সত্যি একটা তুলনা করছে। এই যে সত্যি তুলনা, এই জন্য হচ্ছে এটাকে বলা হবে উপমান কর্মধারয়। আমি বললাম কাজল কালো, কাজল কালো, কাজলের ন্যায় কালো, কাজল তো আসলেই কালো, তার মানে সত্যি তুলনা করা হয়েছে। এরকম সত্যি তুলনা যখন করা হবে তখন সেটা উপমান কর্মধারয়। এবার আসি উপমিত, মিত কথাটা দ্বারা মনে রাখবেন মিথ্যা, তার মানে কোনো কিছু মিথ্যা তুলনা যদি করি, আমি কোনো কিছু মিথ্যা তুলনা যদি করি তাহলে সেটা উপমিত। আমি বললাম কোনো কারণে যে পুরুষ সিংহ, পুরুষ সিংহ, সিংহ পুরুষের ন্যায় অথবা পুরুষের ন্যায় সিংহ, এটা কি সত্যি কোনো কিছু? এটা জাস্ট একটা তুলনা করছে এবং মিথ্যা তুলনা করছে। মুখ চন্দ্র, আমি বললাম মুখ চন্দ্র, কি হলো? মুখ চন্দ্রের ন্যায় অথবা চন্দ্রের ন্যায় মুখ, চন্দ্র মুখ লেলে চন্দ্রের ন্যায় মুখ, মুখ আর চন্দ্র কি একই জিনিস? এটা হচ্ছে একটা মানে রং তুলনা করছে বা হচ্ছে একটা মিথ্যা তুলনা করছে। এরকম মিথ্যা কোনো কিছু তুলনা হইলে সেটাকে বলবো উপমিত। মান থেকে মনে রাখবো মানদণ্ড, মান সত্যে মান বাড়ে, এই জন্য তুলনা, সত্য তুলনা হচ্ছে উপমান। মিত থেকে মনে রাখবো মিথ্যা কোনো কিছু, উপমিত মানে হচ্ছে মিথ্যা তুলনা। এরপর রূপক, এই ব্যাস বাক্যের মধ্যে রূপ কথাটা থাকলে সেটা রূপক, এবং সবসময় একটা উদাহরণে আসে মন মাঝি, মন রূপ মাঝি, মন মাঝি কিসের উদাহরণ? রূপক কর্মধারয়ের উদাহরণ। এই হচ্ছে আমাদের কর্মধারয় সমাসের মোটামুটি ভাবে ইম্পর্টেন্ট সবকিছু। এরপরে যেটা বাকি থাকলো তৎপুরুষ। এখন যেই তৎপুরুষ সবসময় মনে রাখবেন পুরুষে ভক্তি করতে হবে, বিশেষ করে আপুরা ভালো করে মনে রাখবেন, কিন্তু পুরুষে কি করতে হবে? ভক্তি করতে হবে, পুরুষের প্রতি একটা ভক্তি আসতে হবে। কেন বললাম এটা? কারণ এই ভক্তি থেকে আমরা মনে রাখবো বিভক্তি, অর্থাৎ যে সমাসে বিভক্তির ব্যাপার স্যাপার থাকবে ব্যাস বাক্যে সেটাই হচ্ছে তৎপুরুষ সমাস। যেই সমাসে ব্যাস বাক্যে বিভক্তির ব্যাপার স্যাপার থাকবে সেটাই হচ্ছে তৎপুরুষ সমাস। কেমন করে?
আমি বললাম কোনো কারণে যে বই পড়া, বই পড়া, একে আমরা যদি ভাঙ্গি তাহলে হবে বইকে পড়া, বইকে পড়া। এই যে কে, কে রে দ্বিতীয় বিভক্তি, দ্বিতীয় বিভক্তি কে রে। এইভাবে করে ব্যাস বাক্যে যখনই বিভক্তির ব্যাপার আসবে তখনই সেটা কি হবে, সেটা হবে তৎপুরুষ সমাস। এই জন্য বললাম পুরুষে ভক্তি করতে হবে সব সময়, মোস্তারি জান, পুরুষে ভক্তি। তারপরে আমি আরেকটা লিখলাম, বই পড়া বাদ দিয়ে আমি লিখলাম মধু মাখা, মধু মাখা। ব্যাস বাক্য করলে হবে মধু দ্বারা মাখা, মধু দ্বারা মাখা, দ্বারা দিয়ে কর্তৃক, তৃতীয় বিভক্তি, তার মানে বিভক্তির ব্যাপার আসছে আর পুরুষে ভক্তি করতে হবে, তার মানে এটা তৎপুরুষ সমাস। এরপরে আমি যদি বলি যে বিয়ে পাগলা আমার মতো, বিয়ে পাগলা, প্রতিদিন আম্মুক বলি কিন্তু আম্মু গায়ে মাখায় না, বিয়ে পাগলা, এটা হবে বিয়ের জন্য পাগলা, বিয়ের জন্য পাগলা, বিয়ে পাগলা, বিয়ের জন্য পাগলা, জন্য কি, জন্য জানি কোন বিভক্তি, তৃতীয় না, জন্য নিমিত্তে, হ্যাঁ। তাহলে এটা হচ্ছে যেহেতু বিভক্তির ব্যাপার স্যাপার আছে সেহেতু এটা হচ্ছে তৎপুরুষ সমাস। ওকে, তাহলে পুরুষে ভক্তি। এখন তৎপুরুষ সমাসের অনেকগুলা প্রকারভেদ আছে, 9টা প্রকারভেদ আছে। এই 9টা প্রকারভেদের মধ্যে কয়েকটা প্রকারভেদ আমাদের খুব ইম্পর্টেন্ট। এটা হচ্ছে বিভক্তি অনুযায়ী এগুলা প্রকারভেদ, কোনো কিছু না। যদি প্রথমা বিভক্তি থাকে তাহলে মানে প্রথমা, শূন্য বিভক্তি থাকলে শূন্য বিভক্তি, প্রথমা বিভক্তি থাকলে প্রথমা তৎপুরুষ, দ্বিতীয় বিভক্তি থাকলে দ্বিতীয় তৎপুরুষ, তৃতীয় বিভক্তি থাকলে তৃতীয় তৎপুরুষ, চতুর্থ থাকলে চতুর্থী তৎপুরুষ, পঞ্চম থাকলে পঞ্চমী তৎপুরুষ। কেমন, যেমন আমি জানি বললাম গুরু ভক্তি, গুরু ভক্তি, এটা করলে হবে গুরুকে ভক্তি, গুরুকে ভক্তি। এটা পুরাটার নিচে দাগ দিয়ে বলছে এটা কোন সমাসের উদাহরণ। তো গুরু ভক্তি, গুরুকে ভক্তি, যেহেতু কে ইয়া আছে বিভক্তির ব্যাপার আছে আর পুরুষের ভক্তি, তার মানে এটা তৎপুরুষ সমাস। এখন গুরু কে ভক্তি, কে হচ্ছে দ্বিতীয় বিভক্তি, অতএব এটা দ্বিতীয় তৎপুরুষ সমাস। এইভাবে করে কে রে চতুর্থী হবে না, দ্বিতীয় হবে, কারণ চতুর্থ। আচ্ছা, কে রে কিন্তু একটা জিনিস মনে রাখবেন, কে রে এই দুইটা কিন্তু হচ্ছে ইয়াতে দ্বিতীয় বিভক্তিও আবার চতুর্থ বিভক্তিও, কিন্তু কোনটা কখন আমরা লিখবো মনে রাখবেন। শুধু সম্প্রদান কারক মানে কাউকে সত্য ত্যাগ করে কোনো কিছু দিয়ে দেওয়ার ক্ষেত্রে যে আমরা যদি এই কেরে ব্যবহার করি তখন শুধুমাত্র এটা চতুর্থী বিভক্তি, বাকি সবসময় দ্বিতীয়। যেমন ভিক্ষুককে ভিক্ষা দাও, ভিক্ষুককে ভিক্ষা দেওয়া এটা কি সম্প্রদান কারক, একদম সত্য ত্যাগ করে, কিন্তু ভিক্ষুক কে, এখানে কে, এই কে হচ্ছে চতুর্থী বিভক্তি। বাকি সব সময় ওই যে গুরুকে ভক্তি, এটাও তো চতুর্থী হবে, কারণ হ্যাঁ ঠিক আছে চতুর্থী তৎপুরুষই সমাস এটা হবে, কারণ হচ্ছে গুরুকে ভক্তি দেয় মানুষ কোনো কিছুর আশায় না, বিনিময়ে। তার মানে এই যে আলটিমেটলি সম্প্রদান কারক যেগুলো আছে, কোনো কিছু ভক্তি দেওয়া, কোনো কিছু সমর্পণ করা, তারপরে হচ্ছে ফ্রিতে কাউকে কোনো কিছু ভিক্ষা দেওয়া, এই ধরনের কোনো কিছু, বা দেশের জন্য জীবন ত্যাগ করা, এই ধরনের কোনো কিছু হইলে সেখানে চতুর্থী হবে, আদারওয়াইজ সবখানে দ্বিতীয় হবে। তার মানে গুরুকে ভক্তি এখানে হচ্ছে চতুর্থী তৎপুরুষ সমাস। ওকে, এই গেল। তাহলে তৎপুরুষ সমাসগুলো কিভাবে আমরা ডিটেক্ট করি, ওই যে ইয়া অনুযায়ী, বিভক্তি অনুযায়ী, যেই বিভক্তি সেইটা। এছাড়াও আর কয়েকটা তৎপুরুষ সমাস আছে, তিন ধরনের তৎপুরুষ সমাস আছে। আর একটা হচ্ছে অলুক, অলুক তৎপুরুষ কি হবে, বিভক্তি লোপ পাবে না, এটা আমরা জানি। তৃতীয় আছে নয় তৎপুরুষ, নয় তৎপুরুষের গুলা কষ্ট করে আপনাকে ব্যাস বাক্যগুলো মুখস্থ করতে হবে, তাহলে যেমন অকাতর, নয় কাতর, অধর্ম, নয় ধর্ম, অবিশ্বাস, নয় বিশ্বাস। এই যে নয় দিয়ে যেগুলো শুরু হয় সেগুলা হচ্ছে কি, সেগুলা হচ্ছে সাধারণত নয় তৎপুরুষ সমাস। আরেকটা জিনিস এখান থেকে আমরা পড়বো, সেটা হচ্ছে নয় তৎপুরুষের পর, এখানে আমি লিখি নাই না, এখান থেকে দেখাচ্ছি আমি, সেটা হচ্ছে আমরা ওই যে উপপদ তৎপুরুষ সমাস একটা আছে, এইটা একটু পড়বো আমরা। উপপদের কোথায় আছে একটু বের করি, দাঁড়ান। উপপদ তৎপুরুষ সমাস পড়লে তৎপুরুষ আমাদের মোটামুটি ভাবে শেষ। এই যে উপপদ তৎপুরুষ সমাস, উপপদ তৎপুরুষ সমাস যাবতীয় এক কথায় প্রকাশগুলো সাধারণত উপপদ তৎপুরুষ সমাস হয়। দুইটা টেকনিক মনে রাখবো, একটা হচ্ছে এক কথায় প্রকাশগুলা, আর এগুলো শেষে সাধারণত উপপদ তৎপুরুষ সমাসের ব্যাস বাক্যের শেষে যে যাতে, যে যাতে, যা, যে যা যাতে, এই এগুলা থাকে সাধারণত, সাধারণত যে যাতে যা এগুলা থাকে। আর এক কথায় প্রকাশগুলো সাধারণত, যেমন আমি যদি বলি, এমনি আর লিখলাম না, এমনি বলতেছি যে ক্ষীণজীবী,
ক্ষীণভাবে বাঁচে যে, ক্ষীণভাবে বাঁচে যে ক্ষীণজীবী, এক কথায় প্রকাশ একটা। আর এটা হচ্ছে ক্ষীণভাবে বাঁচে যে, লাস্টে যে আছে দেখেন। তারপরে প্রভাকর, প্রভা করে যে, বাজিকর, বাজি করে যে, সর্বহারা, সবকিছু হারিয়েছে যে, মনমরা, মনে মরেছে যে, সর্বনাশা, সর্বনাশ করে যে, বুক ভাঙা, বুক ভাঙে যে, স্বর্ণকার, স্বর্ণ করে যে। তার মানে আলটিমেট কথা হচ্ছে যতগুলা ইয়াতে যে যা যাতে এগুলা আমরা শেষে পাবো, তাতে হচ্ছে ইয়া, যেমন টনক নড়া, টনক নড়ে যাতে, ঠিক আছে, যে যা যাতে এগুলা যদি আমরা শেষে পাই তাহলে সেটাকে আমরা বলবো কি, উপপদ তৎপুরুষ সমাস। তাহলে ওই তৎপুরুষ সমাসের মধ্যে নয় ও তৎপুরুষ, উপপদ তৎপুরুষ, এই দুইটা একটু বেশি ইম্পর্টেন্ট। তাহলে এটার উদাহরণ যথাসম্ভব বেশি নিজে নিজে দেখবেন। জিনিসটা তো জানলেন, এখন যথাসম্ভব বেশি হচ্ছে উদাহরণ দেখবেন। তাহলে এই হচ্ছে অব্যয়ীভাব সমাস আছে। এখন নতুন বই অনুযায়ী তো সমাস 4 প্রকার, অব্যয়ীভাব নাই, তারপরে আমি একটু যদি পুরানো অনুযায়ী অব্যয়ীভাব ডিটেকশন আসে আমি দেখাই দিচ্ছি। কিন্তু এই জিনিসটা আরেকবার আমি রিকল করি। কি রিকল করলাম? প্রথমে আমরা পড়ছি দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাস কি? যেই প্রথমে তো আমরা পদ চেনা শিখছি, চোখ বন্ধ করব, যে পদটা চোখের সামনে আসবে ওই পদ প্রধান, কোনো কথা নাই। সমস্ত পদ দেখবো, যে পদ প্রধান চোখের সামনে আসবে ওই পদ প্রধান। এটা যদি পরে থাকে পরপদ প্রধান, আগে থাকলে পূর্বপদ প্রধান। যদি দুইটাই একটাকে অ্যাভয়েড করতে না পারি, দুইটা পদই প্রধান, উভয় পদে প্রধান। যদি দুইটার একটাও না আসে, মনে মনে অন্য কোনো কিছু আসে, তখন কোনো পদ প্রধান নয়। ফার্স্ট কথা। সেকেন্ড কথা, দুইটা পদ প্রধান হইলেই সেটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। যেমন মা বাবা ভাই বোন বলছি, কাউকে অ্যাভয়েড করার বুদ্ধি নেই। সেকেন্ড কথা, দুইটা পদের একটা পদ প্রধান না, অন্য কোনো কিছু মাথার মধ্যে আসতেছে, বা হচ্ছে দোষ বা গুণের অধিকারীকে বোঝাচ্ছে, এটা হচ্ছে বহুব্রীহি সমাস। যেমন গায়ে হলুদ বা হাতে খড়ি, এগুলা অনুষ্ঠান বোঝাচ্ছে, কোনো কিছু হাতেও বোঝাচ্ছে না, খড়িও বোঝাচ্ছে না। অথবা আমি বললাম মহাত্মা, মানে মহৎ আত্মা যার, মহত্ব বোঝাচ্ছে না, আত্মা বোঝাচ্ছে না, বরং ওই গুণ বা দোষ সম্পন্ন কোনো ব্যক্তিকে বোঝাচ্ছে। এরকম হলে বহুব্রীহি সমাস। 3 নাম্বার, আমি সমস্ত পদ দেখবো, সমস্ত পদ দেখার সাথে সাথে আমার যদি মনে হয় যে মানে মনের মধ্যে যেটা আসবে প্রধান, সেটাই হচ্ছে, যদি পরপদটা হয় তাহলে পরপদ প্রধান হইলে 3টা সমাস হইতে পারে। সেটা হচ্ছে তকদি, হয় তৎপুরুষ, নাইলে দ্বিগু, নাইলে কর্মধারায়। প্রথমে আমরা দ্বিগু মিলাবো। কিভাবে? যদি কোনো কারণে পূর্বপদের মধ্যে সংখ্যাবাচক কোনো কিছু থাকে, অথবা ওইটাকে ব্যাস বাক্য করলে যদি সমাহার কথাটা পাই, তাহলে সেটা হচ্ছে দ্বিগু সমাস। দেখছি একটা সমস্ত পদ পরপদ প্রধান, কিন্তু দ্বিগু সমাস নয়, কোনো কারণে আমরা সমাহার পাই নাই, সংখ্যাও পাই নাই, তখন সেটা আমরা মিলাবো কর্মধারা কিনা। কিভাবে মিলাবো? কর্মধারা মিলানোর জন্য আমি দেখবো পূর্বপদটা বিশেষণ কিনা। যদি বিশেষণ হয়, পরপদকে প্রধান করব কেমন দিয়ে, যদি বিশেষণ হয় তাহলে অবশ্যই সেটা কি হয়ে যাবে, কর্মধারায় হবে। অথবা ব্যাস বাক্যের মাঝখানে যে কথাটা থাকবে, অথবা ব্যাস বাক্যে যে, সে, যিনি, তিনি, যা, তাই, এই ধরনের হচ্ছে সাপেক্ষ সর্বনাম থাকবে। যেমন জজ সাহেব, যিনি জজ, তিনি সাহেব, জজ সাহেব, এগুলো হচ্ছে আরেকটা টেকনিক কর্মধারা সমাস মনে রাখার। এবার কি তৎপুরুষ? তৎপুরুষ কি আমি বলছি, পুরুষে ভক্তি, ব্যাস বাক্যের মধ্যে যাদের আছে, বিভক্তির ব্যাপার স্যাপার আছে, তারাই তৎপুরুষ। এখন বিভক্তির ব্যাপারের উপর ডিপেন্ড করে তৎপুরুষ 9 প্রকার, ওই যে প্রথমা, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, অলুক, আর হচ্ছে মাঝখানে পরে মনে রাখলাম হচ্ছে নয় আর উপপদ তৎপুরুষ সমাস। এই হচ্ছে 5 প্রকার সমাস আমাদের শেষ। এখন আসি আমরা ষষ্ঠ প্রকার, অব্যয়ীভাব। অব্যয়ীভাবে এই ছন্দটুকু মনে রাখবেন, আর কোনো কিছু লাগবে না, শুধুমাত্র দেখবেন আর বলে দেবেন এটা অব্যয়ীভাব কিনা। আ, হা, আহা, নির, বে, বি, উপ, প্রতি, যথা, উত। আহা, নির, উপপ্রতি, যথা, উত, এগুলা দিয়ে যেগুলো শুরু হয়েছে সেগুলা হচ্ছে কোনো কথা নাই, তৎপুরুষ সমাস। আমি লিখলাম নিরাকার, কোন সমাস? তৎপুরুষ সমাস। আমি লিখলাম উপদ্বীপ, কোন সমাস? তৎপুরুষ সমাস। প্রতিদিন, কোন সমাস? তৎপুরুষ সমাস। যথারীতি, কোন সমাস? তৎপুরুষ সমাস। তারপর হচ্ছে সমুদ্র, কোন সমাস? তৎপুরুষ সমাস। হা ঘরে, কোন সমাস? তৎপুরুষ সমাস। তারপরে লিখলাম আমি বিদিয়া কি আছে, বিশ্রী, কোন সমাস? তৎপুরুষ সমাস। তারপরে আছে বেকার, কোন সমাস? তৎপুরুষ সমাস। তাহলে আমরা এই ছন্দটা যদি মনে রাখি, বিসিএস এর মধ্যে অনেকটা প্রাইমারি কভার হয়ে যায়, কিন্তু প্রাইমারি যারা দেবেন তারা অবশ্যই প্রাইমারি কোশ্চেন গুলো সব সলভ করবেন। তাহলে আহা, নির, বেবি, উপপ্রতি, যথা, উত, এইটুকু যদি আমরা মনে রাখি, অব্যয়ীভাব সমাস শেষ। এর বাইরে কোনো কিছু উদাহরণ আসে না সাধারণত। আজকে গিয়ে মিলাই দেখিয়েন প্রশ্নগুলা, ঠিক আছে? বুঝলাম না।
অব্যয়ভাব হবে, এটা অব্যয়ভাব না। কি লিখতেছেন মনীষা, কি হয়েছে আপু? অব্যয়ভাবে কি হয়েছে? এগুলো আমি যেটা শব্দ লিখছি এগুলো অব্যয়ভাব সমাসের। প্রথমে যদি এগুলা দেখেন, আহানির বেবি উপপ্রতি যথা উত, এগুলা দেখলে হচ্ছে অব্যয়ভাব। তিনজন কেন জানি লিখছেন, একজন লিখছেন অব্যয়ভাব, একজন অব্যয়ভাব হবে, এটা অব্যয়ভাব না। হ্যাঁ, এটা অব্যয়ভাবের গুলাই বলছি। তাহলে এই হচ্ছে আমাদের, না না, তৎপুরুষ তো তখন শেষ হয়েছে, এটা অব্যয়ভাব, এই কয়েকটা অব্যয়ভাব। তাহলে আমি ভুলে বলছি, এই কয়েকটা হচ্ছে অব্যয়ভাব সমাসের উদাহরণ। তাহলে মোটামুটি ভাবে আমাদের সমাজ ক্লিয়ার। বলেন তো এখন সমাজ নিয়ে যাদের মোটামুটি ভয় ছিল, একটু মোটামুটি ক্লিয়ার আসছে না? আমরা যে টেকনিক গুলো বলছি মোটামুটি ভাবে 90% মতো, 85 থেকে 90% এই টেকনিক গুলো দিয়ে হবে। বাকি কিছু তো খাইস্টা টাইপসের থাকবেই, এইটা না থাকলে তো আসলে পরীক্ষা হইলো না কম্পিটিটিভ। ওগুলা হচ্ছে নিজের মতো করে পড়ে নিতে হবে। বুঝছি বুঝছি বুঝছি, তৎপুরুষ বলছিলাম, এটা অব্যয়ভাব হবে। ওকে, তাহলে সবকিছু যদি বুঝে থাকেন তাহলে একটু লেখেন আলহামদুলিল্লাহ কষ্ট করে, চিল্লাই বলি ঠিক কিনা। হোপফুলি আপনাদের আজকে সমাসের যন্ত্রণাটা অনেকটাই কমছে, আমার অনেকটাই কমছিল এই টেকনিক গুলা দিয়ে, আপনাদেরও মনে হয় কমছে। আর সমাজ থেকে প্রশ্ন হবেই, সেটা যে কম্পিটিটিভ প্রশ্নই দেন, কম্পিটিটিভ পরীক্ষায় দেন। ওকে, এখন আমরা পড়বো বাক্য। আসেন এখন আমরা পড়ি বাক্য। বাক্য কি সংজ্ঞা দেওয়ার কোনো দরকার নাই, অর্থবোধক শব্দ দিয়ে যদি একটা সিকোয়েন্স মেনটেন করে তাহলে সেটা বাক্য। বাক্যের কয়টা অংশ? বাক্যের দুইটা অংশ, একটা হচ্ছে উদ্দেশ্য, একটা হচ্ছে বিধেয়। উদ্দেশ্য কি? রহিম বল খেলে, রহিম বল খেলে, যাকে উদ্দেশ্য করে কোনো কিছু বলা হবে সেই হচ্ছে উদ্দেশ্য, রহিম হচ্ছে উদ্দেশ্য। বিধেয় কি? ওই সম্পর্কে যা কিছু বলা হবে সেগুলাই হচ্ছে বিধেয়। তাহলে হচ্ছে এটা বিধেয়। আলহামদুলিল্লাহ, বই পড়ে এতদিন এত ভালো বুঝি নাই, আজকে মনে হচ্ছে টেকনিক্যাল সম্পূর্ণটা বুঝেছি, আলহামদুলিল্লাহ ভাই। তাহলে রহিম হচ্ছে উদ্দেশ্য আর বাকি সবকিছু হচ্ছে বিধেয়। ঠিক আছে, এটা আসে না আমাদের, এমনি আসে যে বাক্যের কয়টি অংশ, আমরা লিখবো দুইটি অংশ। আরেকটা প্রশ্ন খুবই আসে যে বাক্যের কয়টি গুণ? বাক্যের তিনটি গুণ। কি কি? আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। বাক্যের গুণ কয়টা? বাক্যের গুণ হচ্ছে তিনটা। এক নম্বর হচ্ছে আকাঙ্ক্ষা, সরে কয়কা উময় যোত্তক্ষয় আকার, আকাঙ্ক্ষা বানানটা প্রচুর পরিমাণে আসে, আকাঙ্ক্ষা। আরো একটা বানান আছে আসক্তি বানান, এই যে আ সত্যি, তয় তয় রস্বইকার, আসক্তি। তিন নম্বর হচ্ছে যোগ্যতা। এই আসক্তি বানানটাই ধরেন নিচের কোনটি বাক্যের গুণ নয়, এই আসক্তি একটা থাকবে আর একটা অপশনে থাকবে আসক্তি, সরে দন্তস্ব কয় তয় রস্বইকার। আপনি কনফিউজ হয়ে যাবেন, আপনি এইটাই অনেক সময় দাগায় দিয়ে আসবেন আসক্তি, ঠিক আছে, কিন্তু এটা আসলে আসক্তি না, এটা আসলে আসক্তি, এইটা আসক্তি। তাহলে এই বাক্যের হচ্ছে তিনটা গুণ, আকাঙ্ক্ষা, আসক্তি আর হচ্ছে যোগ্যতা। আকাঙ্ক্ষা কি? একটু শোনার পরে পরেরটুকু শোনার যে ইচ্ছা। তুমি এলে, আমি বললাম কিছু হইলো, তুমি এলে আমি যাব, এই তুমি এলে শোনার পর যে আমি যাব, এই আমার যাওয়ার যে আপনার অপেক্ষাটা, আকাঙ্ক্ষাটা, এটাই হচ্ছে বাক্যের আকাঙ্ক্ষা। আসক্তি কি? আসক্তি হচ্ছে সুশৃঙ্খল পদবিন্যাস। মানে কি? আমি বললাম কোনো কারণে আমি ভাত স্কুলে স্কুল থেকে এসে, অথবা আমি ভাত এসে স্কুল থেকে, কোনো মানে দাঁড়াইলো না। কিন্তু আমি যদি বলি আমি স্কুল থেকে এসে ভাত খাবো, তখন হচ্ছে একটা মিনিং দাঁড়ালো। তার মানে এই যে সিকোয়েন্সটা উল্টাপাল্টা না করে যে একটার পর একটা পদবিন্যাস সুন্দর করে সুশৃঙ্খল একটা পদবিন্যাস আছে, এই পদবিন্যাসটাকে বলা হয়েছে আসক্তি। যোগ্যতা কি? যোগ্যতা মানে হচ্ছে একটা বাক্য যেমন সেরকমই হওয়া উচিত, মানে প্রকৃতির নিয়মের বাইরে গিয়ে কোনো কথা বললে সেটা হয়ে যোগ্যতা হারাবে। যেমন আমি যদি বলি যে মাছ আকাশে ওড়ে, এই যে বাক্যটা যোগ্যতা হারাইলো, যদিও গঠনগতভাবে বাক্যটা ঠিক আছে, কিন্তু এটা যেহেতু আমরা কি বললাম উল্টাপাল্টা কথা বললাম, আসলে উড়ে না, সেহেতু
এটা কি হবে না, যোগ্যতা বা বাক্য হবে না। ঠিক আছে, এই হচ্ছে তিনটা বাক্যের গুণ। এই তিনটা গুণ থাকলে আমরা তখন তাকে সার্থক বাক্য বলবো। ভাই আমি লাইভ পাচ্ছি না, আপনি তাহলে ওই যে গ্রুপের নোটিফিকেশন কিভাবে অন করে, এরকম ভিডিও অনেক আছে ইউটিউবে গিয়ে একটা ভিডিও দেখবেন যে কিভাবে লাইভের নোটিফিকেশন পাওয়া যায়, ওই অনুযায়ী সেটিংসটা করে নেবেন। আর না হলে বরাবর 10টার সময় ক্লাসে থাকবেন, আমরা 10টার সময় তো সবসময় ক্লাস নেই। এখন আসি গঠন অনুযায়ী বাক্য কত প্রকার। এই বাক্য শুদ্ধি কিন্তু আরেকটা অধ্যায় আছে, প্রয়োগ অপপ্রয়োগে, ওই জায়গায়ও কিন্তু এটার সাথে রিলেটেবল, ওগুলো মুখস্থ করার টেকনিক মুখস্থ করে নেবেন। যেমন এই যে গরু ছাগলের, বিশাল গরু ছাগলের হাট, এটা ভুল, বলতে হবে গরু ছাগলের বিশাল হাট, এরকম আর কি যে ব্যাপারগুলো আছে, ওই প্রয়োগ অপপ্রয়োগ, ওগুলো মুখস্থ করার টেকনিক মুখস্থ করে নেবেন। এখন আসি বাক্য। গঠনগতভাবে বাক্য হচ্ছে 3 প্রকার। 1 নাম্বার হচ্ছে সরল বাক্য, 2 নাম্বার হচ্ছে জটিল বাক্য, আর 3 নাম্বার হচ্ছে যৌগিক বাক্য। যৌগিক বাক্য, সরল বাক্য কি, যেই বাক্যের মধ্যে একটা সাবজেক্ট আর একটা ফাইনিট ভার্ব বা সমাপিকা ক্রিয়া থাকবে। সাবজেক্ট কি, কর্তা, সমাপিকা ক্রিয়া, সমাপিকা ক্রিয়া কি, যেই কাজ ক্রিয়া দ্বারা, গতদিনই আমরা কিন্তু পড়ছি সমাপিকা ক্রিয়া অসমাপিকা ক্রিয়া, মানে যেই ক্রিয়াটা দ্বারা বোঝা যাচ্ছে কাজ শেষ, মানে আমার মনের মধ্যে একটা শান্তি এসছে, আমি বুঝছি, কিন্তু যেগুলো দ্বারা হচ্ছে শান্তি পাওয়া যায় না বা বাক্য অসম্পূর্ণ থাকে সেগুলোকে বলা অসমাপিকা ক্রিয়া। তার মানে একটা সাবজেক্ট থাকবে, একটা সমাপিকা ক্রিয়া থাকবে বা হচ্ছে ফাইনাইট ভার্ব থাকবে। তাহলে আমি বললাম রহিম বল খেলে, বাক্য শুনছি মনের মধ্যে শান্তি আছে। রহিম একটা সাবজেক্ট, খেলে সমাপিকা ক্রিয়া, কারণ খেলা দ্বারাই বোঝা যাচ্ছে আমার বাক্যটা পূরণ হয়েছে। এখন আসি জটিল বাক্য। জটিল বাক্যর আরেকটা নাম হচ্ছে মিশ্র বাক্য। জটিল বাক্য কি, জটিল বাক্য হচ্ছে একটা সমাপিকা ক্রিয়া থাকবে আর একটা অসমাপিকা ক্রিয়া থাকবে। ঠিক আছে, আর একটা বৈশিষ্ট্য, প্রথম কথা হচ্ছে একটা সমাপিকা ক্রিয়া প্লাস একটা অসমাপিকা ক্রিয়া, আগে অসমাপিকা থাকবে তারপরে সমাপিকা থাকবে, এটা একটা বৈশিষ্ট্য। আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এরা সাপেক্ষ সর্বনাম দ্বারা যুক্ত থাকবে। সাপেক্ষ সর্বনাম, সাপেক্ষ সর্বনাম কি, আমরা ওই যে সর্বনামের ক্লাসিফিকেশনে পড়েছিলাম যে সে, যিনি, তিনি, যা, তাই, এই ধরনের সাপেক্ষ সর্বনাম দ্বারা যুক্ত থাকবে। যেমন আমি যদি বলি যদি তুমি আসো তবে আমি যাব, এই যে যদি তবে সাপেক্ষ সর্বনাম দ্বারা যুক্ত আছে। যদি তুমি আসো, এটা কি, অসমাপিকা ক্রিয়া, যদি তুমি আসো, আকাঙ্ক্ষা কাজ করতেছে, কি হবে পরে, তবে আমি যাব, তো আমি যাব এটা কিন্তু সমাপিকা ক্রিয়া। আমি যাব বলার পরে এমনিতেই মনের ভাব পুরোপুরি ভাবে প্রকাশ পেয়ে যায়, এটা হচ্ছে সমাপিকা ক্রিয়া, যদি তুমি আসো তবে আমি যাব। আর যৌগিক ক্রিয়া কি, যৌগিক ক্রিয়া হচ্ছে দুইটা স্বাধীন বাক্য থাকবে, দুটা স্বাধীন স্বাধীন বাক্য থাকবে, অথবা দুইটা এই সরল বাক্য থাকবে। যেমন লোকটি, দুইটা স্বাধীন বাক্য থাকবে এবং এই বাক্য দুটো কি দ্বারা যুক্ত থাকবে, বাক্য দুটো ওই যে অনন্যই অব্যয় আমরা পড়ছি না, অনন্যই অব্যয়ের মধ্যে কি আছে, গতকালকে কিন্তু অব্যয়ের ক্লাসে আমরা পড়েছিলাম যে অনন্যই অব্যয়ের মধ্যে আছে হচ্ছে ওই যে সংকোচক অধ্যায়, বিয়োজক অধ্যায়, সংযোজক অধ্যায়, অব্যয়, বিয়োজক অব্যয়, আর হচ্ছে সংকোচক অব্যয়। এগুলা কি কি ছিল, ও এবং আর, কিন্তু, অথবা, তারপরে হচ্ছে আপনার হচ্ছে আর কি, হ্যাঁ এগুলাই তো ছিল, ও এবং আর, কিন্তু, অথবা, ও এবং আর, কিন্তু, অথবা, নচেত, এই সংকোচক অব্যয়গুলা দ্বারা, এই অব্যয়গুলা থাকা দ্বারা ওই দুইটা বাক্য যুক্ত থাকবে। কেমন করে, আমি বললাম লোকটি গরিব কিন্তু সৎ, দেখেন দুইটাই স্বাধীন বাক্য, লোকটি গরিব কিন্তু আমি বাদ দিলাম লোকটি সৎ, এটা আমরা উজ্জ্ব আছে, লোকটি কথাটা উজ্জ্ব আছে, তাহলে আমাদের দুইটাতেই মনের ভাব পুরোপুরি ভাবে প্রকাশ পাচ্ছে। তার মানে
ইয়া থাকতেছে, দুইটা সরল বাক্য কিন্তু যুক্ত হচ্ছে কি দিয়ে, এই যে অব্যয় দ্বারা, অন্যয় অব্যয় দ্বারা যুক্ত হচ্ছে। কিন্তু কিন্তু একটা কি সংকোচক অব্যয় দ্বারা যুক্ত হলো। বললাম যে তার বয়স বেড়েছে, তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি, বুদ্ধি বাড়েনি। আলটিমেটলি একই কথা হলো, তার বয়স বেড়েছে কথাটা দ্বারা মনের ভাব পূরণ পাইছে, তার বুদ্ধি বাড়েনি কথা দ্বারা মনের ভাব পূরণ হয়েছে। তার মানে দুইটা পূর্ণ বাক্য যুক্ত হয়েছে কি অনন্যয় অব্যয় কিন্তু দ্বারা, সংকোচক অব্যয় কিন্তু দ্বারা যুক্ত হয়েছে। তার মানে এটা হচ্ছে একটা যৌগিক বাক্য। তাহলে আমরা কি বুঝলাম? সরল বাক্য একটা সাবজেক্ট থাকবে, একটা ফাইনাইট ভার্ব থাকবে, বা একটা কর্তা একটা সমাপিকা ক্রিয়া থাকবে, শেষ। জটিল বাক্য কি? জটিল বাক্যে একটা অসমাপিকা ক্রিয়া একটা সমাপিকা ক্রিয়া থাকবে এবং তারা সাপেক্ষ সর্বনাম দ্বারা যুক্ত থাকবে। আর যৌগিক বাক্য কি? দুইটা বাক্য থাকবে সরল বাক্য, যে দুইটা বাক্য শুনেই আমাদের একদম মনের মধ্যে ইয়া হবে, পূর্ণভাব প্রকাশ পাবে এবং তারা এই অব্যয়গুলো দ্বারা, অনন্যয় অব্যয়গুলো দ্বারা যুক্ত থাকবে। এটাই হচ্ছে যৌগিক বাক্য। এখন আসলে এখান থেকে প্রশ্ন আসে কি? প্রশ্ন আসে যে একটা সরল বাক্য দিয়ে দিবে, এই সরল বাক্যটাকে হয় জটিল করতে হবে, না হলে যৌগিক করতে হবে, অথবা একটা জটিল বাক্য দিয়ে থাকবে, ওইখান থেকে একটা সরল করতে পারবে অথবা যৌগিক করতে পারবে। তো ওই একই কথা, যেটাই দেয়া থাকুক না কেন, ওইটা আমরা এই বৈশিষ্ট্যে রূপান্তর করব। এই বৈশিষ্ট্যে রূপান্তর করলেই সেটা জটিল বা যৌগিক হয়ে যাবে। আরেকটা জিনিস দেয়, সরাসরি একটা বাক্য দিয়ে দেবে, বাক্য দিয়ে বলবে এটা কি সরল বাক্য নাকি জটিল বাক্য নাকি যৌগিক বাক্য। এই দুই ধরনেরই সাধারণত দেয়। যেমন আমি যদি বলি অপরাধী বলে শাস্তি তুমি পাবে, অপরাধী বলে শাস্তি তুমি পাবে। কি বাক্য? তুমি, কর্তা, পাবে, ফাইনিট ভার্ব, একটা কর্তা একটা ফাইনিট ভার্ব, এটা সরল বাক্য। এখন আমাকে এটা বলছে জটিল বাক্য বানাইতে বা মিশ্র বাক্য বানাইতে। জটিল বাক্য বানানোর শর্ত আমরা কি কি জানি? একটা অসমাপিকা ক্রিয়া থাকবে, একটা সমাপিকা ক্রিয়া থাকবে, সাপেক্ষ সর্বনাম দিয়ে যুক্ত করতে হবে। তাহলে লিখি আমরা, যখন তখন সাপেক্ষ সর্বনাম হবে। অপরাধ যখন করেছো, অপরাধ অপরাধ যখন করেছো তখন শাস্তি তুমি পাবে। অপরাধ যখন করেছো তখন শাস্তি তুমি পাবে। এই যে যখন তখন সাপেক্ষ সর্বনাম দ্বারা যুক্ত করলাম, আর এখানে অপরাধ যখন করেছো অপূর্ণ থাকতেছে, মনের ভাষা প্রকাশ পায় নাই, তার মানে এটা একটা অসমাপিকা ক্রিয়া, তারপরে শাস্তি তুমি পাবে, এটা দ্বারা আমরা সমাপিকা ক্রিয়া দিলাম। এটাই যদি যৌগিক আমরা রূপ করি তাহলে কি হবে? তুমি অপরাধ করেছো, তুমি অপরাধ করেছো, তাই বা সুতরাং যেটাই লেখি না কেন, তাই তুমি শাস্তি পাবে, শাস্তি পাবে। তাইলে তুমি অপরাধ করেছো পুরোপুরি ভাবে মনের ভাব প্রকাশ পেয়েছে, তুমি শাস্তি পাবে পুরোপুরি মনের ভাব প্রকাশ পেয়েছে, এবং তাই একটা অব্যয় দ্বারা যুক্ত করেছি। তার মানে এটা হচ্ছে আমাদের কি হয়ে গেল? যৌগিক বাক্য হয়ে গেল। এখন মজার ঘটনা হচ্ছে, আপনি হয়তো চিন্তা করবেন এখান থেকে এখানে কনভার্ট করাটা তো কঠিন। আপনি শুধু এই নিয়মটা জানেন, কনভার্ট আপনার করতে হবে না, কারণ আপনার এমসিকিউ আসবে, এমসিকিউ প্রশ্নের মধ্যে এগুলা দেয়াই থাকবে, মানে আপনার অপশনগুলো দেওয়াই থাকবে। তখন অপশনে শুধু আপনি দেখবেন যে এই জিনিসটা কোনটার সাথে বৈশিষ্ট্যটা মিলছে, যেটার সাথে বৈশিষ্ট্য মিলবে এটা সেটা। যেমন এইটা দিয়েই আমাদেরকে বলবে এটার জটিল রূপ কি হবে। অনেকগুলো অপশন দেখবে, তার মধ্যে আপনি দেখবেন অপরাধ যখন করেছো শাস্তি তখন তুমি পাবে, এটা দেয়া থাকবে। আপনি দেখবেন যে যখন তখন সাপেক্ষ সর্বনাম আছে, আর এখানে অপরাধ যখন করেছো মনের ভাব পূরণ পায় নাই, পুরোপুরি পায় নাই, শাস্তি তুমি পাবে, পুরোপুরি পাইছে, তার মানে একটা অসমাপিকা ক্রিয়া একটা সমাপিকা ক্রিয়া আছে। অতএব এটা অবশ্যই কি হবে? জটিল বা মিশ্র বাক্যের উদাহরণ হবে। তো এই হচ্ছে বাক্যের ক্লাস মোটামুটি ভাবে। তাহলে আই থিঙ্ক মোটামুটি ভাবে পুরাটাই ক্লিয়ার আপনাদের। এখন আমাকে একটু কমেন্ট করেন যে যদি সবকিছু বুঝে থাকেন, তাহলে লেখেন ডান। ও বাবা, কোমর ব্যথা করতেছে কেন? এবার ফারজান আবু ফার্স্ট। ডান। ওকে, সুন্দর করে সবকিছু ডান হয়ে গেল, আলহামদুলিল্লাহ। আচ্ছা, ক্লাস মজা পান আপনারা? ভালো লাগে ক্লাস? আমরা তো খুব নাম করা কেউ না, কিন্তু চেষ্টা করি, সত্যি চেষ্টা করি যে কার্যকরী কিছু ইয়া করার জন্য।
ক্লাস ভালো লাগে না? ডান 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 ডান। ক্লাসগুলো আপনাদের উপকারে আসে না মোটামুটি? এক কথায় প্রকাশ কি শব্দ তত্ত্বে নাকি বাক্য তত্ত্বে হবে ভাই? কারণ এক কথায় প্রকাশ করতে গেলে তো পুরাটা ইয়া লাগে, আমাদের পুরা সেন্টেন্সটা লিখতে হয়। দীপ্ত ভাই, ও ফয়সাল ভাই আমাকে লাভ দিয়েছে, থ্যাংক ইউ। ভালো লাগে ভাই, ইফেক্টিভ। ওকে, যাক, ভালো লাগলো যে আপনাদের হেল্প হচ্ছে। এর চেয়ে বেশি আসলে হেল্পফুল মানে করলে আর কি ওই যে খাওয়াই দেওয়ার মতো, এর চেয়ে বেশি আসলে সম্ভবও না। কারণ মোটামুটি এরপরে যা করতে হবে আমাদের করতে হবে, কারণ নিজেরও তো পড়তে হয়। যাক, আলহামদুলিল্লাহ। নূর আপু, থ্যাংক ইউ। শাহিন নূর, নূর আপু না ভাই, আল্লাহ জানে, থ্যাংক ইউ। এখন আপনার নিজেদের কষ্ট করতে হবে, মোটামুটি ভাবে কনসেপ্ট গুলা বুঝান। কনসেপ্ট বুঝলে তখন যত উদাহরণ পড়বেন তত নিজেকে ডেভেলপ করা যাবে। কিন্তু যতই কনসেপ্ট বুঝেন, আমি যতই কিছু বলি না কেন, নিজে যদি প্র্যাকটিস না করেন তাহলে কিচ্ছু হবে না, সিরিয়াসলি। কিন্তু এই কনসেপ্ট বুঝাই দেওয়ার বা এই টেকনিক বুঝাই দেওয়ার মানুষগুলাই পাওয়া অনেক কষ্টের। অনেকগুলো ক্লাসের পর একটা ক্লাস দিয়ে পাইছি যে কার্যকরী ক্লাস, যেটা দিয়ে আসলেই সবকিছু ইয়ে করা যায়। যাই হোক, আমি চেষ্টা করছি আমার বেশ কিছু ক্লাস একসাথে করে করে, যেগুলা ইফেক্টিভ, যেভাবে বললে আপনারা বুঝবেন সেরকম কিছু করার জন্য। হোপফুলি আমার নিজেরই শান্তি লাগে নিয়ে, আমার মনে হয় যে আপনাদের কাজে লাগে, কারণ নেওয়ার পর তো নিজেই আসলে বোঝা যায়, তো আমার নিজের একটু স্যাটিসফ্যাকশন কাজ করে, মনে হয় যে না, আপনাদেরকে ভালো কিছু দিচ্ছি। ঠিক আছে, তাহলে সবাই পড়াশোনা করেন। আর সবচেয়ে বড় কথা হইতেছে, নিজে কিন্তু আপনাদের কাজ করতেছেন, আলহামদুলিল্লাহ ভালোই। এখন আমাদের কাজ বাকি স্টাডি। হ্যাঁ, এটাই এটাই বলতে চাচ্ছিলাম। আমরা আলহামদুলিল্লাহ নিজের জায়গা থেকে স্যাটিসফাইড, এখন আপনাদের নিজের পড়াশোনা করে স্যাটিসফাইড হইতে হবে। তাহলে ইনশাল্লাহ দেখবেন 46, এখনো টাইম আছে, আমি বারবার করে বলতেছি এখনো টাইম আছে 46-এ। সো মানে সবকিছু ইয়ে করে এবার 46টা একদম মনে প্রাণে টার্গেট নিয়ে নেন, যেভাবেই হোক না কেন যেন 46টা হয়ে যায়। ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন, সবার জন্য শুভকামনা। কাল ইনশাল্লাহ দেখা হচ্ছে, কালকে সম্ভবত আশিক ভাই ক্লাস নেবে, তারপরে আবার দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।